আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম ইকোনমিক্স এর বেসিক বিল্ডিং ক্লাস নিয়ে হাজির হব। তো ঠিক 8টায় হাজির হয়ে গিয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, তোমরা কলেজ লাইফে অলরেডি পদার্পণ করে ফেলেছো। যেহেতু তোমাদের ভর্তি প্রক্রিয়া অনেক জায়গাতেই শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা হয়, মানে এমন একটা স্টেজ এই জায়গাটাই নির্ধারণ করে দিবে যে লাইফে তুমি মোটামুটি কি ধরনের প্রফেশনে থাকবে। লেটস সে তুমি ধরো এখান থেকে পাশ করার পরে বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে ভর্তি হবে। কেউ মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কেউ ন্যাশনালে পড়বে, কেউ দেশের বাইরে পড়তে চলে যাবে। ইভেন তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তোমার লাইফের মোটামুটি পাথওয়ে ঠিক হবে কিন্তু এই এইচএসসির সময়টাতে। সো এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সমস্যা যেটা হয়, মানে আমরা তো এসএসসি দেওয়ার পরই আমাদের একটা ফিল হয় আমরা বড় হয়ে গিয়েছি, এরপরে আমরা অনেকেই বাড়ি থেকে দূরবর্তী জায়গায় পড়তে যাই। এই যে বড় হয়ে গিয়েছি, এই ফিলিংসটার কারণে দেখা যায় আমরা আসলে ট্র্যাকে থাকি না, ট্র্যাক হারাই ফেলি। সো এইচএসসি তে তোমাদের জন্য প্রথম যেই পরামর্শ সেটা হচ্ছে ট্র্যাক হারানো যাবে না। এসএসসি তে তোমরা যে টেম্পোতে ছিলে, নর্মালি এসএসসি তো মানে বাবা মায়ের কাছেই থাকে বেশিরভাগ সন্তানেরা, থেকে পড়াশোনা করে, সো একটা গাইডেন্স এর মধ্যে থাকে, এক ধরনের সার্ভেইলেন্স এর মধ্যে থাকে। সবাই দেখা যায় এসএসসি তে তাদের বেস্ট রেজাল্টটা করে। অনেকে আবার মানে ব্যাড লাকের কারণে, অসুস্থতা, কোনো ধরনের দেখা যায় পরীক্ষার আগে জটিলতার কারণে খারাপ করে ফেলে। সেইটা কোনো ব্যাপার না, বাট এসএসসি তে তোমরা যে পড়াশোনাটা করেছো ওই টেম্পোটা ধরে রাখতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সাদিয়া আক্তার হচ্ছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করেছে কেমন আছে, অনেকে জিজ্ঞেস করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জিজ্ঞেস করছে কাইফ ভাইয়া কোথায়। কাইফ ভাইয়া আছে তোমাদের মানে এই এইচএসসি 27 এর যে ইকোনমিক্স কোর্সটা, এইটা হচ্ছে কাইফ এবং আমি মিলে পড়াবো। আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমার নাম হচ্ছে জাফর ইমাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং 10 মিনিট স্কুলে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে এইচএসসি এর জন্য 24 সাল থেকে একটা কোর্স লঞ্চ হয়েছে। তো সেটা আমি পড়িয়েছি 2024-এ, এবং এই বছর 25 সালে যারা পরীক্ষা দিচ্ছে অলরেডি, মানে তোমাদের পরীক্ষা তো তো সেই জায়গায় কিন্তু মানে আমি হচ্ছে তোমাদের মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স 24 এবং 25 ইকোনমিক্স এর দুইটা কোর্সে পড়িয়েছি। সো ইকোনমিক্স এর বেশ অনেক দিনের এই টিচিং এর অভিজ্ঞতা আছে, আর তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবেই। তো তোমরা যাতে একটু জয়েন করতে পারো আমি ওয়েট করছিলাম। আমি পড়াশোনা শুরু করব আর 1-2 মিনিটের মধ্যেই। তো তার আগে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, মানে এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে এইরকম যে মানে তোমরা অন্তত মানে যেটা হয় ইকোনমিক্স কোর্সটা নিয়ে না অনেকের মধ্যে এক ধরনের মানে অযাচিত ভীতি তৈরি করা হয়। দেখা যায় তুমি যে দেখবা যে তোমার কোনো সিনিয়র, মানে অনেক সিনিয়র, ধরো চাচা বা মামা এই যুগের, যাদের ধরো বয়স 40-50 এই ধরনের বয়সে, কারো কাছে জিজ্ঞেস করবা যে আমি তো হচ্ছে, আচ্ছা একজন বলছো যে 26 ব্যাচ আমাদের ক্লাস নেন না বিধায় আচ্ছা 27-এ এসে ক্লাস করছি, ভেরি গুড। তুমি মানে যেহেতু 26 ব্যাচ, কিন্তু আমরা আশা করছি যে তোমার 26-এর এইচএসসির আগে আমাদের কোর্স পুরোটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বরঞ্চ মানে 26 ব্যাচের একটা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে কোর্স লঞ্চ হবে। ওইখানে আসলে খুব রাশ থাকে, 3 মাসের মধ্যে সব শেষ করানো হয়, ইন ডিটেল পড়ানো যায় না। কিন্তু আমরা এই কোর্সটা তোমাদের টার্গেট করেছি 8 মাসের মধ্যে পুরা 2 পেপার বই শেষ করে দিব ইনশাল্লাহ, এবং ইন ডিটেইল। ঠিক আছে? তো যে আলোচনায় ছিলাম, মামা চাচা এদের কাছে জিজ্ঞেস করবা যে আমার কি ইকোনমিক্স নেওয়া উচিত, বলবে না 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 ইকোনমিক্স তো অনেক কঠিন, গ্রাফ আছে, ম্যাথ আছে, এরকম কথাবার্তা বলবে। তো এরপরে কোশ্চেনটা আমরা আর করার সাহস পাই না, যেহেতু সিনিয়র। তো কোশ্চেন করলে জিজ্ঞেস করবা যে আচ্ছা মামা বা চাচা আপনি কি ইকোনমিক্স পড়ছিলেন? তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে উত্তর দিবে না, মানে সেও কারো না কারো কাছে শুনছে। আর এইটা একটা টাইপ গেল। আর একটা টাইপ যেটা হয় যে মানে ট্রুলি প্রান্তিক অঞ্চল গুলাতে মানে মানে সব সাবজেক্টেরই মোর অর লেস খুব বেশি কোয়ালিটিফুল টিচার থাকে না, সব সাবজেক্টের থাকাই কঠিন, 1-2টা সাবজেক্টে দেখা যায় খুব ভালো টিচার থাকে। সো এইটা একটা সংকট আছে। তো এই জায়গায় আমি তোমাদের এই নিশ্চয়তাটুকু দিতে পারি, 10 মিনিট স্কুলের যদি তোমরা মানে এই ইকোনমিক্স কোর্সটাতে ভর্তি হও, হ্যাঁ এইচএসসি 27 এর জন্য আমাদের ইকোনমিক্স বান্ডেল তো আছেই, যেখানে তুমি ইকোনমিক্স, জিওগ্রাফি, হ্যাঁ এগুলো সব একসাথে কিনতে পারবে, আবার আলাদাভাবে ইকোনমিক্স কোর্সটাও কিনতে পারবে, হোয়াট এভার। তো মানে তোমরা আসলে আগে নিবা কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে, দেন কোর্স কেনা। বাট আমি তোমাদের এই কথাটুকু দিতে পারি যে 10 মিনিট স্কুলের কোর্স গুলো যদি তোমরা করো, মানে তোমাদের কোয়ালিটি টিচার নিয়ে যে টেনশন ছিল এটা আর থাকার কোনো সম্ভাবনা নেই।
এখন কথা হচ্ছে যে আনিশা যেমন বলেছে যে আমার ফেভারিট সাবজেক্ট, ওকে এক্সিলেন্ট। দেখো এখন তোমাদের মানে এত কিছুর পরে তোমাদের যেটা কনফিউশন যে আমি কেন ইকোনমিক্স নিব, এখানে তো আসলেই ম্যাথ আছে, কিছু গ্রাফ আছে, এর চেয়ে আমি তো সমাজকর্ম বা অন্য কোনো একটা সাবজেক্ট মুখস্থ যেটা বেশি এটা নিতে পারতাম। মানে নিবা এই কারণে যে এইচএসসি তে ইকোনমিক্সে এ প্লাস পাওয়া সবচেয়ে সহজ। কেন সহজ? ইকোনমিক্সে তোমার প্রচন্ড মুখস্থ করতে হবে, অনেক তথ্য মুখস্থ করতে হবে এরকম না। ইকোনমিক্সের 60-70% পড়াশোনা হচ্ছে বোঝা। তুমি যদি জাস্ট বেসিকটা বুঝে যাও তোমার মুখস্থ করতে হবে না। এটা তো গেল 1 নাম্বার। তো এখন অনেকে বলতে পারে ভাই আমি তো মুখস্থ ভালো করতে পারি, তাইলে তাও আমার কেন নেওয়া উচিত ইকোনমিক্স? কারণ হচ্ছে ইকোনমিক্সে মার্কস পাওয়া সবচেয়ে সহজ। ধরো ইকোনমিক্সের তুমি প্রথম বছরের 2য় অধ্যায় যেখানে ম্যাথটা অনেক বেশি আছে। এখন টিচারদের কনভেনশন কি যে মোটামুটি 10-এর মধ্যে 7 বা খুব বেশি দিলে 8 দিব, মানে 7 এভারেজ ধরে নাও তোমরা, ঠিক আছে? কিন্তু ইকোনমিক্সে 10-এ 10 পাওয়া সম্ভব। মানে তোমরা যদি খুব কাটতে চায় খতে জোর করে 1 কেটে, বা হয়তো গতে কাটার সুযোগই নেই, ঘতেও ম্যাথ থাকে, সো জোর করে তোমাকে 10-এর মধ্যে 9 দিলেও দিতে পারে। তার মানে সবচেয়ে বেশি মার্কস, অর্থাৎ এইচএসসি তে দেখা যায় তোমরা পরবর্তীতে বৃত্তি পাওয়ার একটা ব্যাপার থাকে, বা মার্কস যদি তোমরা বেশি ভালো তুলতে চাও, এ প্লাস সহজে পেতে চাও, তাহলে ইকোনমিক্স নিতে হবে। কারণ সৃজনশীলে ইকোনমিক্সে তুমি সবচেয়ে কম লেখে সবচেয়ে বেশি মার্কস পাবা। তোমার সমাজকর্ম বা অন্যান্য যেগুলো একটু থিওরিটিক্যাল, একটু ব্রড ওয়েতে লিখতে হয়, হ্যাঁ, সমাজকর্মের সাথে আমার কোনো আসলে শত্রুতা নাই, আমি জাস্ট মানে উদাহরণ হিসেবে বলছি। সেম গোস ফর ইসলামের ইতিহাস বা অন্যান্য যে সাবজেক্টগুলো একটু ইলাবোরেটিভ হয়। সো মানে ইকোনমিক্সে তুমি সবচেয়ে কম লেখে, একদম জিস্ট লেখে, টু দা পয়েন্টে লেখে সবচেয়ে বেশি মার্কস পাবা। এইখানে উল্টাপাল্টা অনেক কিছু লেখার মতো এরকম খুব বেশি চ্যাপ্টার নেই, আছে কিছু চ্যাপ্টার, কিন্তু খুব বেশি চ্যাপ্টার নেই যেখানে তুমি মনের মাধুরী মিশিয়ে লিখবা। জাস্ট জিনিসটা বুঝবা, দেখবা, মনের মধ্যে নিবা, নিজের মতো করে লিখবা। সো সবচেয়ে কম লিখে সবচেয়ে বেশি মার্কস পাওয়া সম্ভব। এটা তো গেল এইচএসসির ব্যাপার স্যাপার। আচ্ছা শোনো, যেহেতু তোমাদের এই ক্লাসটা ডিসিশন মেকিং, আচ্ছা একজন বলছো যে এসএসসি তে আমি সায়েন্সে ছিলাম, আমি কি পারবো? 100% পারবা। যারা সায়েন্সে ছিলা তাদের জন্য এইচএসসির ইকোনমিক্স সবচেয়ে সহজ হবে। এবার কেন বলবো স্যার আপনি তো সবার জন্য সহজ বলতেছেন? ভাই আপনি তো সবার জন্য সহজ বলতেছেন। হ্যাঁ, ব্যাপার হলো এইচএসসি তে যারা সায়েন্সে ছিল নিশ্চয়ই মানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ একটু ভালোভাবে পড়ে আসার চেষ্টা করছো। তো এসএসসির জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথের বেসিক জ্ঞানটা মোটামুটি যাদের একটু ভালো আছে তারা ইকোনমিক্স আরো বেশি ভালো করবা। কারণ এইখানে তোমার ওই যে ছোট ছোট কিছু ধরো এক্স মানে মানে ইকুয়েশনের সমাধান, এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা, কিছু ইকুয়েশন থেকে গ্রাফ আঁকানো, এরকম ব্যাপার স্যাপার আছে। এবং মানে অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি তে সায়েন্স ছিল, এইচএসসি তে আর্টস নিছে, খুবই ভালো করছে। এবং এসএসসি তে যারা সায়েন্সে ছিলা তারা তো আমি স্পেশাল রিকমেন্ড করব তোমরা সায়েন্স থেকে যারা আর্টসে আসছো তারা ইকোনমিক্সটা নাও, তোমাদের জন্য অনেক সহজ লাগবে। আচ্ছা, আমাকে অর্থনীতি, ভূগোল, পৌরনীতি মাইলস্টোন কলেজ থেকে বাধ্যতামূলক নিতেই হবে। গুড, ভেরি গুড চয়েস। হ্যাঁ, এই কম্বোটা আমার খুব পছন্দ হয়েছে। অর্থনীতি, পৌরনীতি এবং ভূগোল খুবই ভালো। হ্যাঁ, এইটা তোমাদের ভবিষ্যতে এক ধরনের আপলিফটমেন্ট দিবে। মানে মাইলস্টোনের কথা যেটা বলছো যে এই কম্বিনেশনটা দিছে। আচ্ছা, জিজ্ঞেস করছো যে ইকোনমিক্স এর মাস্টার বুক দিবেন না ভাইয়া? ইকোনমিক্স এর আমাদের মাস্টার বুক আমরা আপাতত দিচ্ছি না। ইকোনমিক্স এর আমরা ক্লাস নোট দিব, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নোট দিব, যেটা তোমরা কোর্স কিনলে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক চ্যাপ্টারের হাতে লিখে টাইপ করে তোমাদের নোট দেওয়া হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, একজন বলছো যে আমার গণিত ভয় করে, আমি কিছু পারি না। আচ্ছা ঠিক আছে, আজকে দেখবো যে কি ধরনের গণিত লাগে। যোগ বিয়োগ করতে পারো না? যদি যোগ বিয়োগ পারো, অথবা লেটস সে তুমি হচ্ছে ধরো এরকম আছে 2x প্লাস 10 মাইনাস 100 ইজিক্যাল টু 0। এখন এইখান থেকে তুমি x এর মান যদি বাইর করতে পারো তাহলে বুঝবা যে তোমার এখানে ইকোনমিক্সে যে ধরনের ম্যাথ আছে এটা তেমন কোনো আর কঠিন কিছু না। কি হবে বলো তো? তাহলে এই পাশে ধরো, তাহলে এখানে কত আসতেছে? -90, 2x সমান +90। তো x এর মান কত হবে? 90/2, 45। তুমি যদি এইরকম ইকুয়েশন গুলো একদম সিম্পল, এই যা লেখছি এই ধরনের ইকুয়েশন গুলার তোমার মান বের করতে পারো, যেটা এসএসসি তে করে আসছো, তাইলে আর টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, তো দেখো যে আলোচনা ছিলাম, আর 2 মিনিট আলোচনা করব, দেন আমরা তৃতীয় অধ্যায়ে পড়াশোনায় চলে যাব। যে
তোমাদের এটা তো গেল যে ভালো মার্কস পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য সহজ হবে। এখন প্রশ্ন, বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের কোনো ধরনের সুবিধা হবে কিনা? অবশ্যই সুবিধা হবে। তুমি যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ইকোনমিক্স পড়তে চাও তাহলে ডেফিনেটলি তোমার ইকোনমিক্স নেওয়া উচিত। না হলে তুমি যদি এইখানে বেসিক না পড়ে যাও, ওই তোমার অনার্সে গিয়ে পড়তে একটু অসুবিধা হবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ আর একটা ঘটনা আছে, যেমন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়ছি বি ইউনিটে পরীক্ষা দিয়ে, ঠিক আছে? তো বি ইউনিটে শর্ত থাকে যে যদি কোনো স্টুডেন্ট আর্টস থেকে জাহাঙ্গীরনগরে ইকোনমিক্স পড়তে চায় তাহলে অবশ্যই তার ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স সাবজেক্ট থাকতে হবে। এটার মিনিং, জাহাঙ্গীরনগর ইকোনমিক্সে তুমি যদি পড়তে চাও, তোমার যদি ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স না থাকে তাইলে তুমি অনার্স ইকোনমিক্স নিয়ে পড়তে পারবে না। তোমার যত ভালো মার্কস থাক, তুমি যত ভালো র্যাঙ্কিং বা পজিশনই করো না কেন অ্যাডমিশন টেস্টে, তোমার এইচএসসি তে ইকোনমিক্স না থাকলে তুমি জাহাঙ্গীরনগরে ইকোনমিক্সে পড়তে পারবে না। এবং এই রিকোয়ারমেন্টটা আরো কিছু বিশ্ববিদ্যালয় আছে, আমার এই মুহূর্তে মনে নাই। এবং হু নোস, তোমাদের 2 বছরের পরীক্ষা দিতে দিতে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারে। হ্যাঁ, এর বাইরে যেটা ঘটনা, যারা ধরো আর্টসে আছো এরা কই কই যাইতে পারো, এরা ভূগোল পড়তে পারো, তারপরে এরকম আরো বেশ কিছু সাবজেক্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তে পারো, তারপরে হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্সে পড়তে পারো, তাই না? তারপরে অনেকে আবার দেখা যায় যে বিবিএ ফ্যাকাল্টিতে গিয়ে ভর্তি হয়। ধরো মানে আর্টস থেকে তো তোমার বিবিএ এর যেই সাবজেক্ট গুলো আছে, ধরো মার্কেটিং, ফিনান্স, এগুলোর উপরে অনার্স করা যায়। যেই সাবজেক্টেই যাও না কেন, মার্কেটিং এ যাও, ফিনান্সে যাও, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যাও, পলিটিক্যাল সায়েন্সে যাও অনার্স পড়তে, প্রত্যেক জায়গায় ম্যান্ডেটরি তোমাদের দুইটা ইকোনমিক্স এর দুইটা কোর্স, মাইক্রো আর ম্যাক্রো, দুইটা বেসিক ইকোনমিক্স এর কোর্স পড়তে হবে। সো ইন্টারমিডিয়েটে তোমার এটা পড়া থাকলে ওইটা তোমার কাছে মোটামুটি পানি হয়ে যাবে, ঠিক আছে? সো ইউনিভার্সিটিতে তুমি মোটামুটি দুইটা কোর্সে আগায় থাকলে। আর ইকোনমিক্স তুমি যদি না পড়ো তাহলে যেটা হবে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে মানে ইন্টারমিডিয়েট ইকোনমিক্স না থাকলে তুমি অনার্স ইকোনমিক্স নিয়ে করতে পারবা না। তুমি মোটামুটি 150 সিটের বিপরীতে আগেই প্রতিযোগিতায় নাই। মানে ধরো জাহাঙ্গীরনগরে ইকোনমিক্সে সিট আছে 80টা, তার মানে তোমার ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স না থাকা মানে তুমি ওই 80টা সিট বাদ দিয়ে বাকি সিটগুলোর এগেইনস্টে লড়াই করতেছো। সো তোমার জন্য লড়াইটা কঠিন হবে। তো এই সব কারণে তোমাদের ইকোনমিক্স নেওয়া উচিত। এখন তাইলে চলো একটু পড়াশোনা করে দেখি যে ইকোনমিক্স এর অবস্থাটা কি, আসলেই আমরা পারবো কিনা। তো আজকে আমরা যে অধ্যায়টা চুজ করেছি এটা হচ্ছে প্রথম পত্রের 3য় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়। আচ্ছা, এর আগে তোমাদের জন্য, আচ্ছা একজন জিজ্ঞেস করছে এম আই লেট? কিছুটা লেট, বাট পড়াশোনা থেকে ছিটকে যাও না। কিন্তু পড়াশোনার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই লেভেল। হ্যাঁ, তো তোমাদের যে পরামর্শটা দিব সেটা হচ্ছে, তোমরা যেহেতু ভর্তি হচ্ছে, এখন তোমাদের সবচেয়ে কনসার্নিং ইস্যু কোন সাবজেক্ট গুলা মেইন সাবজেক্ট হবে, কোনটা ফোর্থ সাবজেক্ট হবে, কোনটা নিব কি নিব না, ঠিক আছে? তো এইটা কিন্তু লাইফের খুব মেজর ডিসিশন, ঠিক? মানে তুমি কোন একটা কোর্স নিচ্ছ, এই কোর্সে তুমি যদি ভালো করতে পারো তাহলে সেটা তোমার ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। হ্যাঁ, তোমার এই মানে তুমি এ প্লাস পাচ্ছ কিনা, গোল্ডেন এ প্লাস পাচ্ছ কিনা, ঠিক আছে? ভাইয়া সায়েন্স থেকে আর্টসে মুভ করতে চাইলে কলেজে কোন কোন সাবজেক্ট নিলে ভালো হবে প্লিজ? আচ্ছা, আমার মনে হয় তোমরা জিওগ্রাফি, ইকোনমিক্স এবং সিভিক্স এই 3টা মাস্ট রাখো, ঠিক আছে? মানে তোমরা যারা সায়েন্স থেকে তোমরা আর্টসে আসবে, আমার কাছে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি বলবো ইকোনমিক্স এবং জিওগ্রাফি। এই যারা সায়েন্সে পড়ছো তাদের জন্য এই দুইটা সাবজেক্ট পড়তে ভালো লাগবে, সায়েন্সে যারা ছিল। সো এই দুইটার সাথে মানে আচ্ছা, জিজ্ঞেস করছে যে কার বই নেবো? রণজিৎ কুমার নাথের বই নিবা আপাতত, ঠিক আছে? তোমরা যে পরামর্শ দিতে যাচ্ছিলাম যে এটা কিন্তু খুব মেজর ডিসিশন। আবার যদি তুমি কোনো একটা কোর্স ভুল নাও, তোমার লাইফটা হেল হয়ে যাবে। এই এক কোর্সে খারাপ করার কারণে ওভারঅল রেজাল্টে প্রভাব পড়বে, এবং এইচএসসির তোমার যে রেজাল্ট, তোমার যে জিপিএ, সেইটার উপর নির্ভর করে একটা মার্কস কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে থাকে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকে 20 মার্কস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো বেশি থাকে। তোমার এসএসসি এবং এইচএসসি তে তুমি কত জিপিএ পাইছো। সো তুমি একটা ভুল সাবজেক্ট চুজ করলা, তোমার এটা পড়তে ভালো লাগতেছে না, এবং এটা রেজাল্ট খারাপ করলে আলটিমেটলি কিন্তু ওভারঅল রেজাল্টের উপর এটার একটা ইম্প্যাক্ট থাকবে, ঠিক আছে? এই কারণে তোমাদের জন্য যে পরামর্শ, তোমরা বই কিনে নাও যেই যেই সাবজেক্টে। লেটস সে তোমার ইকোনমিক্স নিয়ে একটা কনফিউশন আছে অথবা জিওগ্রাফি নিয়ে একটা কনফিউশন আছে, আমি কি এই সাবজেক্টটা পারবো, এটা কি আমার দ্বারা হবে? তুমি সিম্পলি বাজারে যাও, তোমার 2টা পেপার বই কিনতে বড় জোর ধরো 200-400 টাকা খরচ হইতে পারে। অথবা তোমার নতুন বই কেনার দরকার নাই, তোমরা পুরাতন বইয়ের দোকান আছে না, পুরাতন বইয়ের দোকানে গিয়ে মানে তোমার এইচএসসি ইকোনমিক্স এর 2টা বই কিনে নাও। পুরাতন বই কিনতে 100-200 টাকা লাগবে। অথবা সিনিয়র ভাই যারা আছে তাদের কাছ থেকে বই নিয়ে আসো, নিয়ে এসে বইগুলো একটু উল্টা পাল্টায় দেখো, এবং আমরা 10 মিনিট স্কুল থেকে যে বেসিক বিল্ডিং ক্লাস করাচ্ছি এই ক্লাসগুলো ফলো করো।
তাইলেই তোমরা বুঝতে পারবা ওই সাবজেক্টটা নেওয়া উচিত কিনা। সো লাইফে এত বড় একটা ডিসিশন যেটার ইম্প্যাক্ট তোমার ইউনিভার্সিটি লাইফ এবং রেস্ট অফ দ্য লাইফে থাকবে। ইউনিভার্সিটি লাইফ মানে আজীবনই থাকবে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে এটা তোমার আজীবনের ট্যাগ। তো যেহেতু আজীবনই থাকবে, এই জন্য তোমার 100-100-200 টাকা বা 200-400 টাকা অথবা সিনিয়র ভাইয়ের কাছে একটু গিয়ে বইটা নিয়ে আসা, এই ইনভেস্টমেন্টটুকু আমার মনে হয় করা উচিত। সো বইটা কিনে ফেলো। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই অধ্যায়ে আমরা মূলত উৎপাদন নিয়ে পড়বো। উৎপাদন তো করবে একজন উৎপাদক বা উদ্যোক্তা, এবং তার উৎপাদন করতে কেমন ধরনের উৎপাদন ব্যয় হয় এবং সেইটা বিক্রি করে সে কেমন ধরনের আয় করে, এই জিনিসগুলা দেখবো। এখন সে বিক্রি করবে কোথায়? সে বিক্রি করবে নিশ্চয়ই বাজারে, বাজারে বিক্রি করে সে আয় করবে। সেই বাজারেরও আবার ভিন্ন ভিন্ন ধরন আছে, ধরো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, সেই বাজারগুলোতেও তার আয় কেমন হয় এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। চলো একটু দেখি। প্রথমেই যেহেতু চ্যাপ্টারের নামে উৎপাদন এবং উৎপাদন ব্যয় এবং আয়, সো প্রথমে উৎপাদনের ডেফিনেশনটা আমাদের লাগবে। তো বলা হচ্ছে উৎপাদন হলো এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের আমরা উপযোগ বৃদ্ধি করি। ঠিক আছে, যেখানে দেখো বলছে যে উৎপাদন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধি। উপযোগ সৃষ্টি হয়। আর একটা জিনিস বলতে পারো, উপযোগ সৃষ্টি বা উপযোগ নতুন উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধি করা হয়। ঠিক আছে, তো ফ্যাক্টটা কি এইটা মুখস্থ করা এই পজিশনে তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যাপারটা বোঝো। ধরো আমাদের কাছে কি আছে, কাঠ আছে। উৎপাদন মানে খুব রিগরাস মেশিন টেশিন দিয়ে করতে হবে হ্যান ত্যান, এইরকম কোনো কিছু না। মানে শুধুমাত্র মেশিনে দিলাম, নতুন একটা দ্রব্য তৈরি করলাম, সেইটার আমার উপযোগ বা ব্যবহারযোগ্যতা বাড়লো, ব্যাপারটা এরকম না। এটার আগে তোমরা একটু উপযোগ মিনিংটা বোঝো। হ্যাঁ, উপযোগ মানে কোনো দ্রব্যের সোজা কথা অভাব পূরণ করার ক্ষমতা। আমি এক গ্লাস পানি খেলে আমার তৃষ্ণা মেটে, তার মানে পানির এক ধরনের উপযোগ আছে। কি উপযোগ? এই যে তৃষ্ণা মেটানোর উপযোগ। উপযোগ মানে হলো ব্যবহারযোগ্যতা। হ্যাঁ, এটার উপকারিতা। উপযোগের তাহলে সংজ্ঞা যদি আমি বলি, উপযোগ হচ্ছে কোন দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা। এটা একটু লিখে দেই। উপযোগের সংজ্ঞা তোমরা ওই যে প্রথম পত্রের 2য় অধ্যায়ে পড়ছো। কোন দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তো যাই হোক, এখানে যেহেতু ওয়ার্ডটা ছিল এই জন্য বললাম। তাহলে উৎপাদন হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত বস্তুর নতুন উপযোগ সৃষ্টি করা হয় বা উপযোগ বৃদ্ধি করা হয়। তার মানে ধরো তোমার কাছে এই মুহূর্তে গাছ আছে। হ্যাঁ, এই গাছের এক ধরনের উপযোগ আছে, অভাব পূরণ করার ক্ষমতা আছে। গাছ অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে। এখন এই গাছ থেকে তুমি নিয়ে এসে এটা থেকে কাঠ তৈরি করলা, তাহলে গাছের যেই ধরনের ব্যবহারযোগ্যতা ছিল, কাঠের ব্যবহারযোগ্যতা নিশ্চয়ই ডিফারেন্ট। তার মানে এই যে গাছ থেকে তুমি মানে মেশিনের মধ্যে দিয়ে কাঠ তৈরি করছো, এইটা এক ধরনের উৎপাদন। কেন এটা এক ধরনের উৎপাদন? গাছ থেকে কাঠ তৈরি করা এক ধরনের উৎপাদন, আমি এইটা বলছি। কেন? কারণ এইটা নতুন উপযোগ সৃষ্টি করতেছে। মানে কি? নতুন ব্যবহারযোগ্যতা সৃষ্টি করতেছে। গাছের যেই ধরনের অভাব পূরণ করার ক্ষমতা, যেই যে উপকারিতা, কাঠের ব্যবহারযোগ্যতা কিন্তু ভিন্ন। কারণ গাছ থেকে কাঠ তৈরির প্রক্রিয়াটা উৎপাদন, কারণ এটা নতুন উপযোগ সৃষ্টি করছে। আবার কাঠ থেকে এখন তুমি ধরো একটা টেবিল তৈরি করলা, এইটাও এক ধরনের উৎপাদন। কেন? নর্মাল এক পিস কাঠের যেই ধরনের উপযোগ ছিল বা অভাব পূরণ করার ক্ষমতা ছিল বা ব্যবহারযোগ্যতা ছিল, টেবিলের কিন্তু উপযোগ ডিফারেন্ট, বা টেবিলের ব্যবহারযোগ্যতা আমাদের কাছে ডিফারেন্ট। এই কারণে এটা একটা উৎপাদন। তো দেখো, প্রত্যেকটা জিনিস তুমি মেশিনের মধ্যে দিছো। আবার উপযোগ যে সবসময় তুমি কোনো একটা রিগোরাস প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিতে হবে, মেশিনারিজ ইউজ করে, এরকম নাও হইতে পারে। কেমন? ধরো আলু বেশি বেশি পাওয়া যায় হচ্ছে বগুড়া জয়পুরহাটের দিকে। এখন ওইখানে আলুর দাম 2 টাকা 5 টাকা কেজি এরকম পাওয়া যায়। সেই আলু ঢাকায় নিয়ে আসলে সেই আলুর দাম বেড়ে যায়। কোন জিনিসের দাম বাড়া মানে বুঝবা সেই জিনিসের গুরুত্ব মানুষের কাছে বেড়ে যাওয়া। তার মানে জয়পুরহাটের মানুষের কাছের চাইতে ঢাকার মানুষের কাছে আলুর গুরুত্বটা বেশি। এখানে যেহেতু আলুর পরিমাণ কম,
তো এই যে তুমি ঢাকায় নিয়ে আসলা জয়পুরহাট থেকে, এইটাও এক ধরনের কাইন্ড অফ উৎপাদন। কারণ কি, এইটা তোমার উপযোগ বৃদ্ধি করছে, এটা অর্থনীতির ভাষায়, ঠিক আছে? যেহেতু এটা তোমার উপযোগ বা ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করছে, তো এইটাও এক ধরনের উৎপাদন। তো এটা হলো উৎপাদনের সংজ্ঞা গেল। তো এখন দেখো উৎপাদনের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? উৎপাদন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়, এটা তো আমরা মাত্রই দেখলাম। দেন দেখো এ প্রক্রিয়ায় প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদের অধিকতর ব্যবহার উপযোগী করা হয়, তাই তো? তো প্রকৃতি থেকে আমি কি পাইছি? ধরো প্রকৃতি থেকে আমি পেলাম হচ্ছে অপরিশোধিত তেল। এই যে সৌদি আরব কি ধরনের তেল তোলে, যেই তেল তোলে এটা কি রেডি টু ইট বা রেডি টু ইউজ না, এই তেল তোলে, এটা অপরিশোধিত তেল। দেখলে এটা তোমার মাথা খারাপ হয়ে যাবে, একদম মানে কাদা মাটির সাথে একরকম প্রায় মিশে থাকে, খুবই ঘন। এইটা দেশে নিয়ে এসে রিফাইন্ড করা হয়, বাংলাদেশ এই অপরিশোধিত তেল নিয়ে এসে রিফাইন্ড করে, এবং এই তেল রিফাইন্ড করার ফলে এখান থেকে ভিন্ন ভিন্ন জিনিস, পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, বিভিন্ন জিনিস, ধরো এক ব্যারেল তেল থেকে এরকম নানান কোয়ালিটির তেল পাওয়া যায়। তো তার মানে কি, যে প্রকৃতিতে পাইছিলাম, সে প্রকৃতিতে পাইছে হইলো অপরিশোধিত তেল, সেইটাকে আমি দেখো মানে এইটাকে অধিকতর ব্যবহার উপযোগী করছি। কেমন? এখান থেকে পেট্রোল তৈরি হয়েছে, অকটেন তৈরি হয়েছে, প্রত্যেকটার কিন্তু ডিজেল তৈরি হয়েছে, প্রত্যেকটার কিন্তু ব্যবহার বা উপযোগিতা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এরপরে দেখো বিভিন্ন উপকরণের সমন্বয় সাধনের মাধ্যমে বস্তুগত দ্রব্য বা সেবার উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা। বিভিন্ন উপকরণের সমন্বয় সাধন, তো দেখো বিভিন্ন উপকরণের সমন্বয় সাধন কেমন? ধরো তুমি, আমি এই যে শার্টটা পরে আছি, এই 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 টি শার্টটা পরে আছি, এই টি শার্টটা তোমার যখন কাপড় অবস্থায় ছিল সেখান থেকে গার্মেন্টসে নিশ্চয়ই তৈরি হয়েছে। তো এখন এই গার্মেন্টসে যখন তৈরি হয়েছে, এখানে বিভিন্ন উপকরণের সমন্বয় সাধন হয়েছে। যে সংগঠক বা যে উৎপাদক সে কি করছে, সে একটা ফ্যাক্টরি বানাইছে বা ঘর ভাড়া নিচ্ছে, সেখানে মেশিনারিজ আনছে, সেখানে বিদ্যুতের ব্যবস্থা করছে, তারপরে তোমার শ্রমিক নিয়ে আসছে, সকল কিছু দেখভাল করে তারপরে উৎপাদন হয়েছে। তো তার মানে কি, এটা বিভিন্ন উপকরণের সমন্বয় সাধনের মাধ্যমে উপযোগটা সৃষ্টি বা বৃদ্ধি করা হয়েছে না? এই যে বৃদ্ধির কথা বলছিলাম, দেখছো, সৃষ্টি বা বৃদ্ধি করা হয়। এরপর কি, এ উপকরণের প্রকৃতি বা অন্য কোনো ফার্মের, আচ্ছা, এ উপকরণের প্রকৃতি বা অন্য কোনো ফার্মের উৎপন্ন সামগ্রী থেকে সংগ্রহ করা হয়। এই যে উপকরণগুলোর কথা বলা হয়েছে না, যেই উপকরণগুলা একসাথে করে উৎপাদন প্রক্রিয়াটা চালানো হয়, ধরো কাপড়, তারপরে হচ্ছে তোমার শ্রমিক, হ্যাঁ, বিদ্যুৎ, একটা বিল্ডিং, এইগুলাকে একসাথে করেই তো উৎপাদন প্রক্রিয়াটা চালানো হয়। তো এই যে উৎপাদন প্রক্রিয়ার যে উপকরণ, হ্যাঁ, শ্রমিক, তারপরে বিদ্যুৎ, বিল্ডিং, এই জিনিসগুলা হইতে পারে অন্য কোনো ফার্মের উৎপাদিত দ্রব্য অথবা প্রকৃতির থেকে পাওয়া। কেমন? ধরো তুমি কি করবা, পানির ব্যবসা করো, ধরো তুমি মাম পানি, এখন তুমি মানে বিশুদ্ধ পানি তৈরি করবা। এটার জন্য কি কি লাগবে তোমার? প্রথমত মাটির নিচ থেকে পানি তুলতে হবে। তো এই যে উপকরণ, মাটির নিচ থেকে পানি তুললা, সেই পানিটা তুমি কোথা থেকে পাইছো? প্রকৃতি থেকে পাইছো। কিন্তু এরপরে এই পানিটা তুমি পরিশুদ্ধ করার জন্য তোমার কিছু মেডিসিন লাগবে, সেটা কই পাবা? সেটা তো এই যে অন্য ফার্মের কাছ থেকে পাইছো। তারপরে বোতল লাগবে, এটা তুমি অন্য ফার্মের কাছ থেকে, থার্ড পার্টি অন্য কোনো কোম্পানির কাছ থেকে নিছো। তো এই জন্য বলছে হয় প্রকৃতি থেকে, নাইলে অন্য কোনো ফার্মের উৎপন্ন দ্রব্য থেকে সংগ্রহ করি, ঠিক আছে? এরপরে আসো উৎপন্ন, হ্যাঁ, উৎপাদন বস্তুগত বা অবস্তুগত হতে পারে। হ্যাঁ, মানে আমি যেই পণ্যটা তৈরি করলাম, এটা বস্তুগত হইতে পারে, অবস্তুগত হইতে পারে। বস্তুগত কি? এই যে ধরো এই যে এই স্লাইড চেঞ্জারটা বা এই পেনটা, এটা বস্তুগত ধরা যায়। অবস্তুগত কেমন? তুমি অনলাইনে কি করো, অ্যাপস ইউজ করো না বিভিন্ন রকম, বা অনলাইনে ওয়েবসাইট ইউজ করো না, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। বা ফেসবুক, টিকটক, লাইক, এগুলা কেউ না কেউ ডেভেলপ করছে না, এগুলাও তো একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। এগুলাও কোনো না মানে কোনো না কোনো ভাবে এটার উপযোগ আমাদের কাছে বৃদ্ধি করা হয়েছে আগে যে অবস্থায় ছিল। সো এই মানে তোমার যে উৎপাদন প্রক্রিয়ায় যে দ্রব্য, সেটা বস্তুগতও হতে পারে, অবস্তুগতও হতে পারে। উৎপাদনের ক্ষেত্রে বিনিময় মূল্যকে প্রাধান্য না দিয়ে বাড়তি উপযোগ সৃষ্টি হয় কিনা তাই প্রধান বিবেচ্য। মানে কোন একটা প্রক্রিয়াকে উৎপাদন বলবো কি বলবো না, এইটার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার যে এইটার দাম কত বা এটার বিনিময় মূল্য কম নাকি বেশি, সেটা গুরুত্বপূর্ণ না। কোন একটা প্রক্রিয়াকে আমি তখনই উৎপাদন প্রক্রিয়া বলতে পারবো বা এইটা উৎপাদন হয়েছে যদি ওই দ্রব্য আগে যে অবস্থায় ছিল সেই প্রক্রিয়া পার করে যাওয়ার পরে তার যদি উপযোগিতা বাড়ে, তার যদি ব্যবহারযোগ্যতা বাড়ে বা অভাব পূরণ করার ক্ষমতা বাড়ে, তখন আমি এই পণ্যটা এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এরপরে তার অভাব পূরণ করার ক্ষমতা বাড়ছে, সেই প্রক্রিয়াটাকে বলবো উৎপাদন প্রক্রিয়া।
তার মানে এখান থেকে একটা প্রক্রিয়া পার করার পর দাম বেড়ে গেছে আমি উৎপাদন বলতে পারবো না, দেখতে হবে তার উপযোগ সৃষ্টি হয়েছে কিনা নতুন, বা উপযোগ বাড়ছে কিনা। আর উপযোগ একটু আগেই তো বলছি যে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকেই উপযোগ বলে। তো দেখো এইটা তো গেল উৎপাদনের বৈশিষ্ট্য। তাহলে পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় মনে করো উৎপাদনের যে ডেফিনেশন তোমাদের দেখা যাবে এটা কতে প্রচুর আসছে। এরপরে কি উৎপাদনের বৈশিষ্ট্য, উৎপাদনের বৈশিষ্ট্য বিভিন্ন সময় আসছে। এইটা দেখা যাবে তোমাদের খ অথবা গ, হ্যাঁ 2 মার্কস অথবা 3 মার্কসের প্রশ্ন হিসেবে। খ অথবা গ, হ্যাঁ 2 বা 3 মার্কসের কোশ্চেন হিসেবে মানে এই উৎপাদনের বৈশিষ্ট্যটা ইনক্লুড হয়ে যেতে পারে। এরপরে আসো উৎপাদনের উপকরণ। হ্যাঁ উৎপাদন করার জন্য বিভিন্ন রকম তোমার দ্রব্যাদি লাগে না? ধরো এই টি শার্টটা বানানোর জন্য তার কি কি লাগছে, একটা ফ্যাক্টরি লাগছে, শ্রমিক লাগছে, হ্যাঁ বিদ্যুৎ লাগছে, এরকম নানান কিছু লাগছে। তো উৎপাদনের জন্য যে উপকরণ গুলা লাগে এইগুলাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4টা মৌলিক, অনেক উপকরণ লাগে কিন্তু মৌলিক উপকরণ কয়টা? 4টা। সর্বজন স্বীকৃত উৎপাদনের মৌলিক উপকরণ 4টি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, ঠিক আছে? এইটা তোমরা যারা এসএসসি তে ইকোনমিক্স ছিল এই বেসিক জিনিসটা তোমরাও জানো। এখন আসো এই উপকরণের আমাদের আবার সংজ্ঞা টঙ্গা আছে, এরপরে বর্ণনা আছে। আমরা জাস্ট এই যে 4টা সংজ্ঞা ভূমি, শ্রম, মূলধন এগুলা কি এটা একটু জানবো, দেন আরো আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে যাব, কিছু ইকুয়েশনে যাব, যেই জিনিসগুলা দেখতে তোমরা সবচেয়ে বেশি আগ্রহী, তাই না? তো ভূমি, ভূমি জিনিসটা ইন জেনারেল আমরা শুনলেই মাথায় আসে যে সারফেস বা ল্যান্ড বা জমি। ইকোনমিক্সে ভূমি মানে আসলে শুধুমাত্র ল্যান্ড বা সারফেস না, প্রকৃতি প্রদত্ত সকল উপকরণই হচ্ছে অর্থনীতির ভাষায় ভূমি। কেমন হইতে পারে সেটা? জমি হইতে পারে, গাছ হইতে পারে, নদীর পানি হতে পারে, বালু হতে পারে, আমরা ভূগর্ভস্থ থেকে কয়লা তুলতেছি, প্রত্যেকটা জিনিসই ভূমি। তাহলে আজকে থেকে কি ভূমি মানে ল্যান্ড বা সারফেস না, ইকোনমিক্স এর ভাষায় ভূমি মানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে, প্রকৃতি থেকে আমরা যা কিছু পাই সবই ভূমি, ঠিক আছে? এখানে এটাই বলা আছে যে অর্থনীতিতে ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, উর্বরা শক্তি, হ্যাঁ হ্যান ত্যান হ্যান ত্যান, এই প্রত্যেক অর্থাৎ প্রকৃতি প্রদত্ত এগুলা জিনিসকে বোঝায়। তো এরপরে ভূমির কিছু সংজ্ঞাটা মানে বৈশিষ্ট্য দেওয়া আছে। ভূমির বৈশিষ্ট্যটা আমি আর পড়াবো না, ভূমির বৈশিষ্ট্যটা তোমরা সেলফ রিডিং এর মাধ্যমেই বুঝে যাবা। তোমরা কি করবা, রণজিৎ কুমার নাথের একটা বই, আর যদি সম্ভব না অন্য যে কোনো রাইটারের বই নিয়ে এসে এই চ্যাপ্টারটা খুলবা, খুলে এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে পড়বা, আশা করি বুঝে যাবা, ঠিক আছে? এখন শ্রম, শ্রম মানে কি? মানুষ কোন একটা জিনিস উৎপাদনের জন্য যে শারীরিক বা মানসিক পরিশ্রম করে সেইটা শ্রমের অন্তর্ভুক্ত। তার মানে শ্রম 2 প্রকার, একটা কায়িক শ্রম বা শারীরিক শ্রম, আর একটা মানসিক শ্রম। সাউন্ড প্রবলেম হচ্ছে কি? আচ্ছা ওয়েট, আমি একটু দাঁড়াও। সাউন্ড কি এখন ঠিক আছে? একটু বলো তো আমাকে, সাউন্ড কি শুনতে পাচ্ছ? মানে সাউন্ডে কি একদম শোনাই যায় না, না আস্তে শোনা যায়? ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা মানে ক্লাসের পাশে আর একটা স্টুডিওর কাজ চলতেছিল তো এই জন্য মানে একটু নয়েজ। এখন কি নয়েজ আসছে? এখন তো নয়েজ আসার কথা না, একটু আমাকে কনফার্ম করো তো যে এখন নয়েজ আসতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, এখন তো তাহলে মোটামুটি ঠিক আছে। দেখো তো শ্রম মানে হচ্ছে আমরা কোনো কিছু উৎপাদন করার জন্য যে আমাদের শারীরিক বা মানসিক পরিশ্রমটা ব্যয় করি সেইটাই হবে শ্রম। এই যেখানে লিখছে দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত মানুষের শারীরিক ও এটা মানসিক হবে, হ্যাঁ। মানসিক কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে। এই তো সংজ্ঞা, এখানে কিছু বৈশিষ্ট্য টৈশিষ্ট্য দেওয়া আছে, এটা তোমরা একটু রিডিং করে দেখো। মূলধন, মূলধন মানে আমাদের মাথায় কি আসে সবাই যে কোনো জিনিস চিন্তা করলে, সেটা হচ্ছে টাকা। তো ইকোনমিক্সে মূলধন মানে ডিরেক্ট টাকাকে বোঝায় না, টাকাও এক ধরনের মূলধন,
একটু ইনডিরেক্ট, কিন্তু ইকোনমিক্সের ডিরেক্ট একটা কথা বলা হয়, সেটা হলো মূলধন হলো উৎপাদনে উৎপাদিত উপকরণ। এটার মিনিং কি দেখো, এখানে সংজ্ঞাটা আগে একটু দেখি। অর্থনীতিতে মূলধন হলো মানুষের শ্রম দ্বারা উৎপাদিত সম্পদ বা বস্তুর সেই অংশ যা পরবর্তীতে উৎপাদন কাজে নিয়োজিত করা হয়। এটার মিনিং হলো যে মানে অর্থনীতিতে মূলধন মানে ডিরেক্ট টাকা না, মূলধন হলো সেই অংশ, তুমি কোন একটা উৎপাদন প্রক্রিয়া চালাইছো, ধরো তুমি হচ্ছে কি করছো 5,000 কাপড় উৎপাদন করছো। এখন এই 5,000 কাপড় উৎপাদন করার পর এইখানের মানে 5,000 গজ কাপড় উৎপাদন করছো। এখন এই 5,000 গজ কাপড় উৎপাদন করার পর এইখান থেকে মনে করো তুমি কিছু জিনিস বেচে দিলা, আর এর মধ্যে ধরো 2,000 গজ কি করলা, তুমি অন্য আর একটা তোমার ইউনিট তৈরি করলা, সেই ইউনিটে সেই কাপড় থেকে তুমি টি শার্ট তৈরি করবা। এইটা হচ্ছে তোমার মূলধন। এই যে 5,000 গজ কাপড় ছিল, সেখান থেকে তুমি 2,000 গজ কাপড় নিলা, ঠিক আছে, 2,000 গজ কাপড় নিলা, নিয়ে তুমি এখন টি শার্ট বা শার্ট বানাবা, প্যান্ট বানাবা। এই এই যে তোমার উৎপাদনের উপকরণ, মানে তোমার উৎপাদনের প্রক্রিয়ায় উৎপাদিত যে উপকরণ, হ্যাঁ, সেইটা তুমি যদি আবার পুনরুৎপাদন কাজে ব্যবহার করো, সেইটাকে বলা হবে মূলধন। আর একটু সহজ ভাবে আরেকটা ভাবে চিন্তা করা যায়, সেইটা হলো কি, তোমার কাছে ধরো 10,000 পিস কলম আছে, ঠিক আছে, 10,000 পিস তুমি কলম উৎপাদন করছো, এটা বিক্রি করার পর তোমার ধরো লাভটা হয়েছে, কিন্তু এইটা তুমি কি করলা, 10,000 পিসের মধ্যে 1,000 পিস কলম বিক্রি করে তুমি যেই টাকা পাবা, সেইটা আবার তুমি পুনরুৎপাদনে ব্যবহার করবা। ডিরেক্ট টাকা বলতেছে না, মানে 1,000 পিস কলমের সমমূল্যের যেই টাকা তুমি সেইটা আবার রিইনভেস্ট করছো, সেইটা আবার কলমের উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহার করতেছো, এইটাকে বলা হবে মূলধন। মানে ডিরেক্ট টাকা না, ইকোনমিক্সে বস্তুটাকে মূলধন বলা হয়। আচ্ছা, উৎপাদন প্রক্রিয়া চালানোর জন্য বিনিয়োগকে মূলধন বলে, এটা বলা যায়, কিন্তু এইটা না বলে ইকোনমিক্সে না একটু টেকনিক্যালি জিনিসটা বলে, ডিরেক্ট টাকাকে বোঝায় না। এই যে অর্থনীতিতে মূলধন হলো মানুষের শ্রম দ্বারা উৎপাদিত সম্পদ বা বস্তুর সেই অংশ যা পরবর্তী উৎপাদন কাজে নিয়োজিত থাকে। মানে পরবর্তীতে মানে তুমি কোনো একটা প্রক্রিয়ায় কিছু উৎপাদন করছো, সেইটা আবার ফার্দার উৎপাদন কাজে যদি ব্যবহার করা হয়, সেইটাকে মূলধন বলা হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই এখন জয়েন করছো, তোমরা মানে লেট। এখন দেখো তো উৎপাদনের উপকরণ, এরপরে যেটা সেটা হচ্ছে সংগঠন। সংগঠন মানে হচ্ছে সোজা কথা এন্টারপ্রেনার বা ব্যবসায়ী বা যে উৎপাদক, ঠিক আছে। তো সংগঠন কি করে, সংগঠন হলো ভূমি, শ্রম এবং মূলধন, এই জিনিসগুলো একত্র করে এবং আরো যা যা লাগে এগুলা করে উৎপাদন প্রক্রিয়াটা পরিচালনা করে। ধরো আমার একটা গার্মেন্টস আছে, এখন এই গার্মেন্টস আমি কি করি, র ম্যাটেরিয়াল, শ্রমিক আর অন্যান্য যা যা লাগে এই জিনিসগুলোর মধ্যে সমন্বয় সাধন করে আমি উৎপাদন প্রক্রিয়াটা পরিচালনা করি, ঠিক আছে। তো তার মানে এই যে আমি যে কাজটা করলাম, এই কাজটাই হলো মূলত সংগঠনের কাজ, সবকিছুর মধ্যে সমন্বয় সাধন করা। সেটাই বলছে দেখো, যে উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন সংগ্রহ, সমন্বয় সাধন এবং উৎপাদন কার্য পরিচালনা করার প্রক্রিয়াকে বলা হয় সংগঠন। যে ব্যক্তি এই কাজে জড়িত থাকে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাহলে কি, সংগঠন হলো এই যে সকল উৎপাদনের উপকরণ আছে এগুলোর মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করা, আর এটা হলো সংগঠন। আর যে এই কাজটা করতেছে যে ব্যক্তি, তাকে বলতেছে সংগঠক বা উৎপাদক, ঠিক আছে। এখন দেখো উৎপাদন অপেক্ষক খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমাদের বেসিক ম্যাথটা শুরু, ঠিক আছে। এখন এই পার্টটা আসলে ইন্টারেস্টিং, যে তোমরা মানে এসএসসি তে যা শিখছো সেটা তোমাদের কাজে দিবে। দেখো প্রথমত বলতেছে যে উৎপাদন অপেক্ষক, এইটার আগে আমাকে জানতে হবে তোমার অপেক্ষকের সংজ্ঞাটা কি। অপেক্ষকের সংজ্ঞাটা বলা হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যদি গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায় তখন তাকে তোমার হলো অপেক্ষক বলে। তাইলে কি, এই যে দেখো বলছে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক আকারে বা গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। কেমন ব্যাপারটা একটু দেখি চলো। দেখো
প্রথমত কি বলা হচ্ছে, দুই বা ততোধিক চলকের মধ্যে আমরা আমরা পড়তেছি কি, উৎপাদন অপেক্ষক পড়তেছি। হ্যাঁ, উৎপাদন অপেক্ষক করব। তো তার আগে আমার একটু অপেক্ষকের সংজ্ঞাটা জানতে হবে। হ্যাঁ, তো আমার নিশ্চয়ই অপেক্ষকের সংজ্ঞাটা আমার জানা দরকার, নিশ্চয়ই অপেক্ষকের সংজ্ঞাটা জানা দরকার। তো অপেক্ষকের সংজ্ঞায় কি বলতেছে, দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক আকারে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। অপেক্ষক মানে সোজা কথা ফাংশন, বা আরো সহজভাবে চিন্তা করতে পারলে ইকুয়েশন। দেখো এই যে আমরা ছোটবেলা মানে এসএসসি তে পড়ছি না এরকম ধরনের ইকুয়েশন, y = 2x + 10। হ্যাঁ, এইটা একটা সোজা কথা অপেক্ষক। এখন কি বলা হয়েছে, দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক। এখন চলক কি, এই যে এক্স ওয়াই এই প্রত্যেকটা চলক, এটা একটা চলক। চলক মানে যার মান পরিবর্তনশীল, যার মান ফিক্সড না। যেমন পায়ের মান কিন্তু নির্দিষ্ট, পাই করছো না 3.1416, এইটা কিন্তু একটা ধ্রুবক, এটা চলক না। এটা কি, এটা কিন্তু ধ্রুবক, কারণ এর মান পরিবর্তন হয় না। এই পাই যেখানেই থাকবে এই চিহ্নটা থাকবে, তার মান ধরে নিতে হবে 3.1416 ... আরো অনেকগুলা ডিজিট হইতে পারে। কিন্তু এই যে এক্স ওয়াই এর মান যে কোনো কিছু হইতে পারে। এক্স এর মান তুমি ইচ্ছা মতো বসাতে পারো এবং সেইটার জন্য ওয়াই এর মান পাওয়া যায়। তো তার মানে এক্স এবং ওয়াই এর মান ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন হইতে পারে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে চলক। তো সংজ্ঞায় কি বলতেছে, সংজ্ঞায় বলতেছে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক আকারে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। এখন নির্ভরশীলতার সম্পর্ক মানে কি, নির্ভরশীলতার সম্পর্ক মানে এইখানে দেখো আমরা বুঝতে পারতেছি, এই যে ইকুয়েশন যেটা লিখছি এটা তোমাকে কি বলতেছে, বলতেছে যে ওয়াই এর মান হবে এক্স এর মানের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি। তার মানে এখানে কি আবার দেখো কি বলছে, এইটাই সেই নির্ভরশীলতা, যে ওয়াই এর মান হবে এক্স এর মানের দ্বিগুণের তুলনায় 10 বেশি। এই যে 10 যোগ y = 2x, মানে ওয়াই এর মান হবে এক্স এর মানের দ্বিগুণ, তার সাথে আরো 10 যোগ। এই যে বাংলা কথাটা বলতেছি, এই নির্ভরশীলতার সম্পর্কটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখাইছি। এই জন্য বলা হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে, এই যে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক আকারে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। এই তোমরা একটু বলো তো কমেন্টে অপেক্ষকটা বুঝছো কিনা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো কমার্সে কি ইকোনমিক্স আছে। ইয়েস, কমার্স থেকে তোমরা চাইলে ফোর্থ সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স নিতে পারো এবং এটা বেশ ভালো, তোমাদের মার্কস পাওয়ার জন্য ভালো হবে। মোহাম্মদ ইমরান হোসেন প্রান্ত, তুমি জিজ্ঞেস করছো কমার্স থেকে ইকোনমিক্স আছে। ইয়েস, তুমি কমার্স থেকে তোমরা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স নিতে পারবা। বুঝছো কিনা বলো তো। আচ্ছা, একজন বলছো যে চলক বুঝতে পারো না। এই যে দেখো, এই যে পায়ের মান বললাম না, পায়ের মান নির্দিষ্ট 3.1416, মানে দুনিয়ার যেইখানেই পায়ের মান থাকুক, মানে পাই থাকুক, এই চিহ্নটা থাকলে তার মান হবে 3.1416, এটা ধ্রুবক। আর এই যে এক্স এবং ওয়াই এইটার মান ভিন্ন ভিন্ন হইতে পারে না। আমরা কি করছি ছোটবেলায়, এই যে ধরো এই পাশে এক্স দিলাম, এই পাশে ওয়াই, তো এক্স এর মান যদি আমি বসাই, এক্স এর মান যদি বসাই ধরো 1, মনে মনে চিন্তা করলাম এক্স এর মান 1, 2 গুণন 2x মানে কি 2 এর সাথে x গুণন আকারে আছে, তাহলে x এর মান আমি মনে মনে 1 বসালাম, তাহলে কত হচ্ছে 2 গুণন 1 প্লাস 10 12। আবার এই x এর মান যদি 2 বসাই, তাহলে 2 গুণন 2 যোগ 10, তাহলে 2 2 গুণ 4 প্লাস 10 14। দেখো x এর মান যখন এই যে আমি 1 বসাইছি আবার 2 বসাইছি, এটার জন্য y এর মান কিন্তু আলাদা আলাদা পাইছি। মানে x এর মান যখন দেখো 1, তখন y এর মান কত পেলাম, y এর মান পাইছি 12। x এর মান যখন 2 বসাইছি, y এর মান কিন্তু পাইছি এই যে 14। তো দেখো x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এরও আমি ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। এই যে
এক্স এর মান এক এক সময় এক এক রকম, ওয়াই এর মান এক এক সময় এক এক রকম হইতে পারে, এটা পায়ের মতো ফিক্সড না, এই জন্য এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল বা চলক। ভেরিয়েবল বা চলক। এখন কি তোমরা বুঝছো? আচ্ছা, তো দেখো এখন তাহলে আমরা অপেক্ষক পড়লাম। অপেক্ষক জিনিসটা কি? হ্যাঁ, অপেক্ষক মানে এরকম একটা ইকুয়েশন, সোজা কথা। তো তাহলে উৎপাদন অপেক্ষক কাকে বলে? উৎপাদন অপেক্ষক তাহলে ইজি, যে উপকরণ এবং উৎপাদনের মধ্যে, এই যে উপকরণ এবং উৎপাদনের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক। একটা উৎপাদন প্রক্রিয়ায় কি কি থাকে বলতো? একটা উৎপাদন প্রক্রিয়ায় কি কি থাকে? আমার কি থাকবে? ইনপুট। এটা উৎপাদন প্রক্রিয়া কি কি থাকতে পারে? আমি প্রথমে নিলাম ইনপুট। ইনপুট কি কি? ওই যে ভূমি, শ্রম, মূলধন। এখন ইনপুটটা মনে করো এই যে এখানে একটা ধরো সে মেশিন আছে, উৎপাদন প্রক্রিয়া চলতেছে। এরপরে কি হলো? আউটপুট। তো এইখানে উপকরণ মানে ইনপুট, এরপরে একটা উৎপাদন প্রক্রিয়া চলে এখানে, নানান রকম মনে করো মেশিনারিজ, হ্যান ত্যান নানান কিছু, এরপরে আমি আউটপুট পাই, তাই তো? তো এখন এই যে এই আউটপুট যে পেলাম এইটাকে বলা হচ্ছে উৎপাদন, ঠিক আছে? আর এই যে উপকরণ এইটাকে বলতেছি ইনপুট। তো তার মানে উৎপাদন অপেক্ষক আমার কি করে? ইনপুট আর এই আউটপুট এই দুইটার মধ্যে এক ধরনের সম্পর্ক প্রকাশ করে। উৎপাদন অপেক্ষক কি করে? অপেক্ষক আমার কি করে? দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করে। এই যে এখানে নির্ভরশীলতার সম্পর্ক, যে ওয়াই এর মান কি হবে? এক্স এর মানের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, এই জন্য +10। তো এইখানে তাহলে এখন কি? এইখানে উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা উপকরণ, এই যে উপকরণ ও উৎপাদনের মধ্যে, এই যে আউটপুট, উৎপাদনের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে তাকে উৎপাদন অপেক্ষক বলে। তো উৎপাদন অপেক্ষক একটু পরেই আমরা লিখব। উৎপাদন অপেক্ষকটা কিভাবে লিখবো তার আগে একটা জিনিস একটু দেখি, ফাংশন লিখতে হয় কিভাবে। তোমরা ছোটবেলায় ফাংশন লিখছো না? ছোটবেলায় তোমরা ফাংশন লিখছো, ধরো এই যে এরকম লিখতে না, y is equal to f of z, হ্যাঁ, x, এরকম লিখতে না? এই জিনিস ছোটবেলায় আমরাও লিখছি, ফাংশনের ম্যাথ 9-10 করে আসছি। 9-10 করছো, এইটাও সম্ভবত করছো। খুবই সহজ লাগে, কিন্তু এটা বুঝতাম না, মোটামুটি মুখস্থ করে দিয়ে চলে আসতাম। কিন্তু এইটা তোমাদের আজকে একটু এই ফরমেশনটা আমি বোঝাবো। সেটা কি? এই বেসিক জিনিসটা তোমাদের লাগবে। চলক দুই প্রকার, এক স্বাধীন চলক, আর এক হচ্ছে অধীন চলক। এখন দেখো স্বাধীন আর অধীনের কাহিনীটা কি? এই যে লিখছিলাম একটা ইকুয়েশন, y is equal to y is equal to 2x plus 10। এই যে ইকুয়েশনটা লিখছি আমরা, গ্রাফ আঁকাইছি না 9-10 থাকতে? গ্রাফের ম্যাথ করছো না? এরকম একটা সমীকরণ দেওয়া থাকতো, সেখানে কি করতাম? x is equal to 1 হলে y is equal to 2 সাথে গুণন 1 যোগ 10, কি করতাম? এই যে 12। x is equal to 2 হলে y is equal to কি বসাতাম? 2 গুণন 2 যোগ 10, 14। এরপরে হয়তো 3 বসাতাম, আবার 3 বসায় যা আসে। এখন এরপরে আমরা একটা ছক বানাতাম, x এর মানে 1 হলে এটা 12, 2 হলে 14। এরপরে গ্রাফ পেপারে মনে করো সে গ্রাফ আঁকায় দিতাম, তাই তো? এখন এইখানে খেয়াল করো, এই যে কাহিনীটা আমি বললাম, আমি বলছি
প্রথম থেকে চিন্তা করো, চলক দুই প্রকার, স্বাধীন চলক আর অধীন চলক। এই যে এই ইকুয়েশনটায় বা এই তোমার ফাংশনাল রিলেশনটায় এই অপেক্ষকে এখানে কি হয়েছে, এক্স এর মান আমি ইচ্ছা মতো বসাচ্ছি না, এই কারণে এক্স কে বলা হচ্ছে স্বাধীন চলক। কি চলক? স্বাধীন চলক। আর ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মানটা কত হবে এটা কার উপর নির্ভর করতেছে? দেখো তো এই যে নিচে কাহিনী কি হলো, এই ওয়াই এর মানটা এক্স এর মান আমি কত বসাচ্ছি তার উপর নির্ভর করতেছে না। এই কারণে ওয়াই কে বলা হচ্ছে অধীন চলক, কারণ এর মান নির্ভরশীল। এটাকে বলা হচ্ছে অধীন চলক। আবার এভাবেও চিন্তা করতে পারো যে যেই চলকগুলা ডান সাইডে থাকে সেইটা হবে অধীন চলক, আর বাম সাইডে যে সিঙ্গেল চলকটা তুমি রাখবা সেইটাকে বলবা অধীন চলক। মানে যার মান স্বাধীনভাবে আমি বসাতে পারি মন মতো, পরিবর্তনশীল, মানে ইকুয়েশনের ডান পাশে সাধারণত যেগুলো থাকে সেটা হয় স্বাধীন চলক। আর একটা সিঙ্গেল তোমার চলক বা সিঙ্গেল ভেরিয়েবল, এই যে সিঙ্গেল এই একটা চলক, এইটা যেটা বাম পাশে থাকবে সেটাকে বলবে অধীন চলক। এখন তোমরা এই কনসেপ্টটা, স্বাধীন চলক আর অধীন চলকের কনসেপ্টটা বুঝছো কিনা, এইটা কিন্তু তোমাদের ইয়াতে লাগবে, এইচএসসি তে লাগবে, বিভিন্ন জায়গায় বারবার লাগবে। তোমরা কি চলকের এই কাহিনীটা বুঝছো, স্বাধীন চলক আর অধীন চলকের কাহিনী? একটু কমেন্টে জানাও সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার হলে একটু কমেন্টে লিখে দাও ক্লিয়ার। হ্যাঁ, ওকে, সবাই বলছো জি, ভেরি গুড। এখন তাহলে আসো একটা জিনিস একটু দেখি। তো এখন দেখো এই যে লিখছিলাম না, y is equal to 2x plus 10, তার মানে এইটার যদি আমি ফাংশনাল ফর্ম লিখতে চাই, এইটার যদি ফাংশনাল ফর্ম লিখতে চাই কিভাবে লেখা যায় জানো? y is equal to f of x। এইটার মানে হলো y এর মান x এর মানের উপর নির্ভর করতেছে। এই x টা কি? x টা তোমার হলো স্বাধীন চলক না? আর এই y এর মান কার উপর নির্ভর করছে? x এর মানের উপর। বাকিগুলো তো ফিক্সড, এখানে যা বসাবা x এর মান যা বসাবা সেইটার দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, x এর মান যাই বসাবা তার দ্বিগুণ অপেক্ষা 10 বেশি হবে। তো তার মানে y এর মানটা নির্ভর করছে x এর মানের উপর, আর y এর মানটা যেহেতু নির্ভরশীল এই জন্য এটাকে বলা হচ্ছে অধীন চলক। তো এইখানে এইটাই বোঝাইছে যে y এর মান x এর মানের উপর নির্ভরশীল। তো এইগুলো আমি এতক্ষণ কেন বললাম? দেখো উৎপাদনের মৌলিক উপকরণ কি কি? ভূমি, মনে করো এইটাকে কি দিলা? ল্যান্ড, এল এ দ্বারা প্রকাশ করলে। শ্রম, এইটাকে ধরো শুধু এল দিলা। মূলধন, এইটাকে ধরো তুমি কে দিলা। আর ইয়েকে দিলা, সংগঠনকে দিলা অর্গানাইজার বা অর্গানাইজেশন, এই জন্য ও দিলা। ঠিক আছে, এখন তুমি কি করবা? তুমি তো ইনপুট দাও, ইনপুট দিয়ে মেশিনে এখানে কাহিনীকলাপ চলে, আউটপুট পাচ্ছ। আউটপুট মানেই হলো উৎপাদন, উৎপাদনের ফসল, তাই তো? উৎপাদনের ফসল, এইটার মানে কি? তার মানে তুমি কি পরিমাণ উৎপাদন করছো, তো উৎপাদনের পরিমাণ তার মানে তোমার জানা লাগে কিউ। তো এখন দেখো এই যে উৎপাদনের মৌলিক উপকরণ আছে,
এইগুলা ব্যবহার করে আমি কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করি, এবং আমার কাছে গুরুত্বপূর্ণ কি সেই প্রোডাক্টের পরিমাণ। তো এইখানে উৎপাদনের যেই অপেক্ষক, উৎপাদন অপেক্ষক বুঝছো, উৎপাদন অপেক্ষককে বলা হচ্ছে যে কিউ। কিউ মানে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ ইজ এ ফাংশন অফ কি কি, ওই যে ভূমি, ল্যান্ড, তারপরে কি ক্যাপিটাল, লেবার আর ও। তার মানে এইখানে দেখো কি হয়েছিল, এইখানে এক্স হলো স্বাধীন চলক আর ওয়াই হলো অধীন চলক, মানে ওয়াই এর মান এক্স এর মানের উপর নির্ভর করতেছে। আর এখানে কি হচ্ছে, এগুলো হলো উৎপাদনের উপকরণ। তার মানে উৎপাদনের পরিমাণ কার কার উপর নির্ভর করতেছে, এই উপকরণগুলো কি পরিমাণে ব্যবহার করতেছে তার উপর নির্ভর করতেছে। এই জন্য ব্যাপারটা এইরকম, কিউ ইজ দা ফাংশন অফ লেবার, ক্যাপিটাল, ল্যান্ড এন্ড অর্গানাইজেশন। অর্থাৎ উৎপাদনের পরিমাণটা কার কার উপর নির্ভর করতেছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের উপর। তার মানে এইখানে উৎপাদনের যেই তোমার হচ্ছে দেখো যে পরিমাণ, এইটা কিন্তু একটা অধীন চলক। অধীন চলক, উৎপাদনের পরিমাণ এইটা নির্ধারণ করতেছে কে, এই যে তোমার ভূমি, শ্রম, মূলধন কোনটা কি পরিমাণে ব্যবহার করতেছো। আর তোমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকো, আবার এইরকম হইতে পারে y is equal to 2x plus 5z প্লাস মনে করো 20। এইখান ফাংশনাল ফর্মটা কি হবে, এইটার ফাংশনাল ফর্মটা কি হবে, y is equal to f of x and z, মানে y এর মান x এবং z এর উপর নির্ভর করতেছে। তো তাহলে একইভাবে উৎপাদন অপেক্ষকটা দেখতে কেমন হবে, উৎপাদন অপেক্ষকটা হবে কিউ, উৎপাদনের পরিমাণ কার উপর নির্ভরশীল, ফাংশন অফ, এই যে আমি পুরোটাও লিখতে পারি, ভূমি, শ্রম, মূলধন এন্ড সংগঠন, এভাবেও লেখা যায়। ঠিক আছে, তো তার মানে এই যে উৎপাদনের পরিমাণ, এটা হলো আমার কি অধীন চলক, আর বাকিগুলা স্বাধীন চলক এগুলা। এই তো এইটাকে দেখো, এই যে ঠিক আছে, এখন দেখো এই যে এটা বোঝো কিনা, এই যে ঠিক আছে, দেখো বুঝতেছো কিনা, বুঝছো টপিকটা, এটা একটু দেখো এবং টপিকটা বুঝছো কিনা বলো, কমেন্টে জানাও। এই সবাই উৎপাদন অপেক্ষকটা কি বুঝতে পারছো, স্বাধীন চলক, অধীন চলক কি বুঝতে পারছো? এই যে দেখো কি কি দেখলাম আমরা প্রথমে দেখলাম চলকের ধারণা। হ্যাঁ, আমার বলা হয়েছে যে উৎপাদন অপেক্ষক দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক আকারে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। এরপরে উৎপাদন অপেক্ষক, উৎপাদনে আবার কি আছে, উৎপাদনের উপকরণ ইনপুট, আর উৎপাদন এই আউটপুট, বলতেছে উপকরণ এবং উৎপাদনের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। এই উৎপাদন অপেক্ষকটা দেখতে কেমন, উৎপাদন অপেক্ষকটা দেখতেই যে এইরকম। হ্যাঁ, কিউ উৎপাদনের পরিমাণ, এইটা নির্ভর করতেছে কার উপর, কোয়ান্টিটি অফ প্রোডাকশন ডিপেন্ড করতেছে ল্যান্ড, ক্যাপিটাল, লেবার এবং অর্গানাইজেশন, এই যে ভূমি, শ্রম, মূলধন এগুলার উপর। আর এইটার কনসেপ্ট বোঝাতে গিয়ে তোমাদের এই যে স্বাধীন চলক, অধীন চলক তো বোঝালাম যে কোনটা স্বাধীন কোনটা অধীন। ঠিক আছে, তো ফাইনালি এই যে এইটা হলো সেই উৎপাদন অপেক্ষক, দেখতে এইরকম। হ্যাঁ, ওকে এক্সিলেন্ট, সবাই বুঝছো, ক্লিয়ার। তো তাইলে দেখো ইকোনমিক্সটা তো কঠিন কিছু না, এটা কিন্তু যথেষ্ট কঠিন কনসেপ্ট ছিল। এই ফাংশনাল ফর্ম, এই ফাংশন জিনিসটা মানে অনেকেই বুঝতে পারে না, বুঝছো? তাহসিন খান কোনটা বুঝো নাই বলো তো? একজন বলছো যে আরেকবার বুঝাই দেন, আরেকবার কোনটা বুঝাই দিব? বলা হচ্ছে যে উৎপাদন অপেক্ষক, অপেক্ষক মানে আসলে কে কার উপর নির্ভর করতেছে এই জিনিসটা দেখানো। হ্যাঁ, দক্ষতার সহগ দরকার নাই। হ্যাঁ, মূলত এই চারটা জিনিসই,
হ্যাঁ, টেকনোলজিক্যাল চেঞ্জ অনেক কিছু হইতে পারে, ওগুলা দরকার নাই। তো আমরা পড়াচ্ছিলাম কি উৎপাদন অপেক্ষক, মানে ব্যাপারটা কি, ধরো তুমি একটা ইকুয়েশন লিখছো, এই ইকুয়েশনটা লেখা আছে y is equal to 5z plus x plus 200। এখন এই y এর মান কত হবে, এটা কার কার উপর নির্ভরশীল? নির্ভরশীল হচ্ছে এই x এর মান কত হবে এবং z এর মান কত হবে, বাকিগুলা তো ফিক্সড। এই যে 5 আর এখানে 200, তুমি এই এই নাম্বারগুলো তো নির্দিষ্ট, কিন্তু x এবং z এর মান তুমি মন মতো বসাতে পারো এবং সেইটার উপর নির্ভর করে y এর মান আসবে। তো তাহলে এই জিনিসটাকে আমি অপেক্ষক আকারে কিভাবে লিখতে পারি, ফাংশনাল আকারে, যে এইটা লেখার নিয়ম কি, y এর মানটা নির্ভর করতেছে যেহেতু, তার মানে y ইজ ইকুয়াল টু কার উপর নির্ভরশীল, ফাংশন অফ যার যার উপর নির্ভরশীল সেইটা আমি লিখবো x এবং z। এই জন্য বলা হয় y ইজ এ ফাংশন অফ x এন্ড z, মানে y এর মান x এবং z এর উপর নির্ভরশীল। এখন উৎপাদন অপেক্ষকে কি দেখায়, উৎপাদন অপেক্ষকে দেখায় উৎপাদনের পরিমাণ কার কার উপর নির্ভরশীল, এই যে কোয়ান্টিটি অফ প্রোডাকশন কার কার উপর নির্ভরশীল, ওইটাই বলতেছে কিউ ইজ ইকুয়াল টু, মানে উৎপাদনের পরিমাণ কি পরিমাণে উৎপাদন হবে, এটা নির্ভর করে ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, যে তুমি ভূমি, শ্রম, মূলধন কি পরিমাণে ব্যবহার করতেছো, দ্যাটস ইট। আর বাকিটা এখন আপাতত না বুঝলেও চলবে, ঠিক আছে? y is equal to z and x দিয়ে ব্র্যাকেট দিছো, মিন ফাংশনাল f, এই যে f এই চিহ্নটা লাগবে, ঠিক আছে? তুমি কমেন্টে। আচ্ছা, মাইশা বলছে যে গণিত ভালোই লাগে না, মাইলস্টোনে ভর্তি হতে বাধ্যতামূলক অর্থনীতি নিবা। আমি তোমাকে কথা দিচ্ছি মাইশা, মানে তুমি এই কোর্সে অলরেডি এনরোল করছো কিনা বা আগামীতে করবা কিনা জানি না, কিন্তু তুমি যদি থাকো তাহলে মানে ইনশাআল্লাহ আমি যদি তোমাদের ক্লাস নিতে পারি, তোমাদের যেই ম্যাথটুকু লাগবে ইকোনমিক্স নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো উৎপাদন অপেক্ষক গেল, উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা টঙ্গা এই যে এখানে দেয়া আছে, কি বলছে, অন্যান্য উপকরণ স্থির, আচ্ছা এইটা আপাতত দরকার নেই, উৎপাদন অপেক্ষকের এই সংজ্ঞা দরকার নাই। এখন উৎপাদন অপেক্ষক এইটা সময়ের উপর নির্ভর করে, মানে উৎপাদন অপেক্ষক দুই রকম হইতে পারে, ঠিক আছে? একটা হলো স্বল্পকালীন, একটা দীর্ঘকালীন। তো উৎপাদন অপেক্ষক তাহলে কয় প্রকার? উৎপাদন অপেক্ষক দুই প্রকার, একটা হলো স্বল্পকালীন, একটা দীর্ঘকালীন। তো স্বল্পকালীন মানে আর দীর্ঘকালীন মানে সময় বোঝায় না ইকোনমিক্সে। স্বল্পকালীন আমরা তাহলে কি পড়তেছি, উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক দুই প্রকার, একটা কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা কি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। ঠিক আছে, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? হ্যাঁ, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ মানে পরিবর্তনশীল,
সেইটাকে বলতেছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলতেছে? যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। তাহলে কি, এই যে এখানে দেখো আছে, বলা আছে, এই যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। সেই একই কথা এইভাবেও বলা যায়, এই যে উৎপাদন অপেক্ষকে কোনো একটি উপকরণ স্থির থাকে এবং অপর উপকরণ পরিবর্তনশীল হয় তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। তাহলে আমি সংজ্ঞাটা আরো সহজ করে তোমাদের বলি, যে উৎপাদন প্রক্রিয়া কিন্তু বিভিন্ন রকম হইতে পারে। এখন মানে কিসের ভিত্তিতে? যে সময়ের ভিত্তিতে, স্বল্পকালীন আর দীর্ঘকালীন। এখন উৎপাদনের উপকরণ আছে না, নানান রকম, ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে। এখন তুমি কি একটা নির্দিষ্ট টাইমে সবগুলাই কমাও আবার সবগুলাই বাড়াও? না, তা তো হয় না। এমন সময় হইতে পারে যে তুমি যে বিল্ডিংটা নিচ্ছ ওই বিল্ডিংটা ইউনিটটা আর বড় করলে না, কিন্তু এর মধ্যে মনে করো তুমি মেশিনারিজ এক্সট্রা কিছু ঢোকালা। তার মানে একটা নির্দিষ্ট টাইমে তুমি সকল উপকরণ, উৎপাদনের যে উপকরণগুলো লাগে এগুলো চেঞ্জ করতে পারবা না। তো বলা হচ্ছে কি, তাইলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে কখন বলবো আমরা, বা স্বল্পকালীন উৎপাদন আমরা কখন বলবো? যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন বলে। এখন দেখো, ধরো আমি একটা উৎপাদন অপেক্ষক নিলাম, ধরো কিউ ইজ ইকাল টু এফ অফ ভূমি না, শ্রম আর মূলধন। ধরো শ্রম আর হচ্ছে মূলধন হতে পারে। কি বলা হচ্ছে? একটা উৎপাদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেই উৎপাদন প্রক্রিয়ায় কি কি লাগে? শুধু শ্রম লাগে আর মূলধন লাগে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি শর্ট ফর্মে, কিউ ইজ ইকাল টু এফ অফ শ্রমকে কি বলতেছে? লেবার, তাহলে এল দিলাম। আর মূলধনকে আমি কে দ্বারা ডিনোট করলাম, ধরো কে দ্বারা বোঝালাম। তাইলে এফ ইজ এ মানে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ, কার কার উপর নির্ভরশীল? ল্যান্ড আর ক্যাপিটাল। তো এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আমি কি বলতেছি? যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকবে, ঠিক আছে? তো এইখানে ওই জিনিসটা একটু অন্যভাবে বলছে, যে উৎপাদন অপেক্ষকে কোনো একটি উপকরণ স্থির এবং অপর উপকরণ পরিবর্তনশীল হয় তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। ওইটা। আর আমি এখন যেটা বলতেছি, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে, তার মানে অন্তত একটা স্থির এবং বাকিগুলো পরিবর্তনশীল হতে হবে। তো এইটা দেখে আমি কিভাবে বুঝবো এইটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক? এইটা বোঝার উপায় হলো, উৎপাদনের কি বলছে? অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকবে। তাহলে যে উপকরণটা স্থির সেইটার মাথায় বার দিয়ে দিতে হবে। মনে করলাম যে আমি মূলধন, শ্রমিক বাড়াচ্ছে কিন্তু মূলধন আমার স্থির, তাহলে এই যে ক্যাপিটালের উপর আমি বার দিয়ে দিলাম। তার মানে এই যে কিউ ইজ ইকাল টু এফ অফ এল কে, এবং ক্যাপিটালের উপর আমি বার দিয়ে দিছি, এটার মিনিং হইল এই ক্যাপিটাল কোনো পরিবর্তন হয় না, এটা স্থির। এবং এই যে অন্তত পক্ষে একটা উপকরণ স্থির আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, ঠিক আছে? এখন দেখো, ফাতেমা বিপিএটিসি কলেজে পড়ো? আচ্ছা, এক্সেলেন্ট। এটা তো আমার জাহাঙ্গীরনগরের পাশে। আমি কিন্তু এখনো হলে আছি, হয়তো ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যে শিফট করে ঢাকায় চলে আসবো। কিন্তু লাইফের একটা দীর্ঘ সময়, প্রায় 6-7 বছর সাভারে কাটালাম। তো ওই যে কে যেন একজন ফাতেমা কমেন্ট করছে বিপিএটিসি কলেজ, তো বিপিএটিসি কলেজ তো আমাদের একদম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লাগোয়া আর কি। ইভেন বিপিএটিসি মানে হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা অংশ, পরবর্তীতে অ্যাকোয়ার করে, হোয়াটএভার। তো এই হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখন দেখো, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলতেছে? দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা হচ্ছে, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। এইখানে দেখো সংজ্ঞা একটু কঠিন ভাবে দেওয়া আছে, আমি সহজ ভাবে বলি। যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। এখন এই যে দেখো, এটাই কি বলতেছি? এফ অফ এল এবং কে, কোনটার উপরে কি বার আছে? লেবার বা ক্যাপিটালের উপর? কোনটার উপরে কিন্তু বার দেওয়া নাই। যেহেতু বার দেওয়া নাই, তার মানে এইখানে লেবার এবং ক্যাপিটাল দুইটাই পরিবর্তন হচ্ছে। এই যে যেহেতু লেবার এবং ক্যাপিটালের উপরে বার নাই,
মানে দুইটাই পরিবর্তন হচ্ছে, এই কারণে এইটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তার মানে তোমার চেহারা দেখেই বুঝতে হবে কোনটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর কোনটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো দেখো এখানে এই যে ফাংশনাল রিলেশনটা আমি লিখলাম, লেখার পরে এল এবং কে কারো উপরেই বার নাই, মানে এই দুইটাই পরিবর্তন হচ্ছে, এই কারণে এটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো তাইলে এটা তো ক্লিয়ার নাকি, যে এই যে কিউ ইজ ইকাল টু এফ অফ এল কে। এখন ধরো যে কোনো একটার উপরে বার আছে, এটার উপরে বার আছে, আর আরেকটা আমি ফর্ম লিখলাম কিউ ইজ ইকাল টু এফ অফ এল কে। এইটা হলো তার মানে আমার এইটা কি, এইটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, কারণ একটা উপকরণ স্থির অন্তত। আর এইটা কি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এই তো স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা মুখস্থ করা এই মুহূর্তে তোমাদের জরুরি না, জিনিসটা বুঝছো কিনা বলো। বলো তোমরা এই স্বল্পকালীন আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বুঝছো কিনা বলো তো। এই তোমরা একটু কমেন্টে জানাও স্বল্পকালীন আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটা বুঝছো কিনা। মানে এইখানে কি উৎপাদনের পরিমাণ বলা হচ্ছে কার কার উপর, মানে উৎপাদন মানে দুইটাই কিন্তু উৎপাদন অপেক্ষক, এই দুইটাই উৎপাদন অপেক্ষক। এখন উৎপাদন অপেক্ষক দুই প্রকার সময়ের ভিত্তিতে, একটা স্বল্পকালীন একটা দীর্ঘকালীন। তো এই উৎপাদন অপেক্ষক কি বলছে, উৎপাদনের পরিমাণ নির্ভর করে লেবার এবং ক্যাপিটালের উপর। এখানেও তাই, উৎপাদনের পরিমাণ নির্ভর করে লেবার এবং ক্যাপিটালের উপর। তো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আমি কি বলছি, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে। তো এই যে স্থির থাকে সেইটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তো স্থির থাকে এটা বুঝবো কিভাবে, যেইটার উপরে বার থাকবে সেই উপকরণটা আমি বুঝবো স্থির। এখানে এল এর উপরে বার মানে লেবার স্থির। তো এমন হতেই পারে আমি একটা ফার্ম দিলাম, সেইখানে আমি কি করলাম, যে উৎপাদন করার জন্য আমার যে লেবার লাগে, মনে করো 100 লেবার লাগে, এই 100 লেবার নিয়োগ করার পর এরপরে এখানে আর কোনো লেবার ইউজ করবো না, এরপরে শুধু মেশিন ঢোকাচ্ছি, মেশিন ইউজ করতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্যান্য জিনিস দিয়ে মেশিন নিয়ে আসছি। তখন তাহলে কি হচ্ছে, সেইখানে কিন্তু লেবার স্থির, এই কারণে লেবারের উপরে বার, কিন্তু আমি অন্যান্য মেশিন ঢোকাচ্ছি টাকা পয়সা খরচ করে, এই জন্য ক্যাপিটাল কিন্তু আমার লাগতেছে, মানে ক্যাপিটাল পরিবর্তনশীল। আর আরেকটা উৎপাদন প্রক্রিয়া, সেইখানে আমি ধরো উৎপাদন বাড়ানোর জন্য লেবারও নিয়োগ করতেছি, সাথে আবার হলো অন্যান্য মেশিনারিজও কিনতেছি, তার মানে এইটা হবে তখন দীর্ঘকালীন উৎপাদন প্রক্রিয়া। ঠিক আছে, ওইটাই। তো তাহলে এইখানে কি বলা হচ্ছে, এইখানে এই উৎপাদনের পরিমাণটা নির্ভর করে লেবার এবং ক্যাপিটালের উপরে। এখন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি বলছি, যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো এইখানে আমি দেখে কিভাবে বুঝবো প্রত্যেকটা পরিবর্তনশীল, এই যে লেবারের উপরেও বার নাই ক্যাপিটালের উপরেও বার নাই, তার মানে দুইটাই পরিবর্তন হচ্ছে, এই কারণে এটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। ঠিক আছে, আচ্ছা এই তো গেল। এবার আসো উৎপাদন বিধি পড়বো। তো তাইলে আমরা আজকে কিন্তু খুব বেশি জিনিস পড়ি নাই টিল নাও, যেহেতু বেসিক বিল্ডিং ক্লাস, কি আছে না আছে এই ক্লাসে একটু দেখার চেষ্টা করতেছি। তোমাদের যেইটা কাজ সেইটা হলো, বলছি না যে লাইফে এত গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিবে, অন্তত বইয়ের জন্য 100-200 টাকা ইনভেস্ট করো, পুরাতন বই কেন, নাহলে সিনিয়র ভাইদের কাছ থেকে নিয়ে আসো। তোমরা আজকে এই ক্লাসের পরপরই প্রথম পত্রের 3য় অধ্যায় যাদের বই আছে বা সংগ্রহ করা সম্ভব, আজকে না হলেও কালকে সংগ্রহ করে বইটা খুলে একটু দেখো,
যে ভাইয়া যেটা পড়ালো আর বইয়ে যেটা লেখা আছে এটা আমি বুঝতেছি কিনা। অনেকেই আছে যে হুট করে ক্লাসে এখন সব বুঝে যাবা না, ক্লাসের সাথে সাথে কি সব বুঝে যাওয়া যে একবারে মাথায় চলে আসে না, বইটা একটু উল্টায় পাল্টায় দেখতে হয়। তোমরা বইটা নিয়ে এসে একটু রিডিং করো আর আমার পড়াটাকে কানেক্ট করো, দেখো বোঝো কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো উৎপাদন মানে আমরা কি পড়ছি আজকে এখন পর্যন্ত? উৎপাদন কাকে বলে পড়ছি, উৎপাদনের বৈশিষ্ট্য পড়ছি, এরপর কি বলছে উৎপাদনের মৌলিক উপকরণ চারটা, ভূমি, শ্রম, মূলধন, এই চারটা জিনিস পড়ছি, এটা সংজ্ঞা। আর যে বৈশিষ্ট্য এটা আমরা রিডিং পড়ে নেবো, বাসায় রিডিং পড়লেই বুঝবো। এরপরে পড়ছে কি উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক পড়তে গিয়ে আমরা কি পড়লাম? অপেক্ষক কাকে বলে, যে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে সেইটা হলো অপেক্ষক। মানে ওই যে y = 2x+10, যে y এর মান x এর মানের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, এটাকে বললাম আমি অপেক্ষক। অর্থাৎ উৎপাদন অপেক্ষক কি হবে? উৎপাদন অপেক্ষকে চলক কি কি, উৎপাদনে পরিবর্তন কি কি হয়, ইনপুট আর আউটপুট, এরাই তো কমা বাড়া করে। মাঝে একটা উৎপাদন প্রক্রিয়া ইনপুট কমা বাড়া করে, এটার জন্য আউটপুট কমা বাড়া করে। ইনপুট মানে হলো উৎপাদনের উপকরণ আর এটা হলো উৎপাদন। তার মানে এই দুইটা যেহেতু পরিবর্তন হচ্ছে, এই দুটা হলো চলক। এই জন্য উৎপাদন অপেক্ষক আমি কি বলতেছি, যে মানে তোমার উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের মধ্যে মানে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে সেটা উৎপাদন অপেক্ষক। তো উৎপাদন অপেক্ষকও কিন্তু আমরা প্রকাশ করে দেখাইছি। এরপরে আমি কি বলছি, উৎপাদন অপেক্ষক সময়ের ভিত্তিতে দুই প্রকার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, সেইটাও তোমাদেরকে দেখালাম। এখন আসো, এখন পড়বো উৎপাদন বিধি। উৎপাদন বিধিতে আমরা কি দেখব? উৎপাদন বিধিতে দেখব যে উৎপাদনের ইনপুট গুলা আমি কমাতে বাড়াতে পারি। তো উৎপাদনের ইনপুট গুলা উৎপাদন বিধিতে আমি কি দেখতে চাই? এখন আমি পড়বো উৎপাদন বিধি। উৎপাদন বিধিতে আমি দেখব যে উৎপাদনের উপকরণগুলো আমি নিয়োগ করি উৎপাদন প্রক্রিয়ায়, আর এইটার ফলে আমি জিনিসপত্র পাই। যে কাপড় নিয়ে আসলাম, বিদ্যুৎ ইউজ করলাম, শ্রমিক দিলাম, এবং এইগুলা দেওয়ার ফলে আমি এরপরে গিয়ে টি শার্ট পাচ্ছি, শার্ট পাচ্ছি। মানে উপকরণ নিয়োগ করতেছি এবং সেইটার ভিত্তিতে আমি আউটপুট পাচ্ছি, সেইটার ভিত্তিতে আমি ফাইনাল প্রোডাক্টটা পাচ্ছি। তো এখন এই যে উৎপাদনের উপকরণ, এইটা কতখানি দিলে মোট উৎপাদন কতখানি বাড়ে, এই জিনিসটাই উৎপাদন বিধি তোমাকে দেখাবে। উৎপাদন বিধি তাহলে কি দেখাবে? ইনপুট কি পরিমাণে দিছো, মনে করো ইনপুট 10 একক বাড়াইছো, এইটার কারণে আউটপুট কি 10 একক বাড়ছে নাকি 10 এককের চেয়ে কম বাড়ছে, বা ইনপুট তুমি 10% ইনক্রিজ করছো। হ্যাঁ, পার্সেন্টেজে বোঝাই ভালো। যে উৎপাদন বিধি কি দেখাবে? এটা হচ্ছে তোমার ভূমি, শ্রম, মূলধন, হ্যাঁ ওইগুলাকে শর্ট ফর্মে লিখলাম। তো এরপরে এইটারে তুমি নিয়ে গেলে কি একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে, মনে করো নিয়ে গেছো উৎপাদন প্রক্রিয়ার মধ্যে। এরপরে কি হইলো? তুমি আউটপুট পাচ্ছ। আউটপুট পাচ্ছ। তো এখন ইনপুট তুমি কি করলা? ইনপুট 10% বাড়ালে, ইনক্রিজ করলা, 10% ইনক্রিজ করলা, এইটার ফলে আউটপুট কি 10%-এর চেয়ে বেশি হবে? আউটপুট কি আমি 10%-এর চেয়ে বেশি পাবো? নাকি 10%-এর সমান পাবো, নাকি 10%-এর চেয়ে কম পাবো? মানে ইনপুট 10% বাড়ালে আউটপুট কি 10%ই বাড়বে, বা তোমার উৎপাদন কি 10%ই বাড়বে, নাকি 10%-এর চেয়ে কম বাড়বে, নাকি 10%-এর সমান বাড়বে? এই উত্তরটা আমরা খুঁজবো মূলত উৎপাদন বিধিতে। এখন উৎপাদন বিধি হইল একটা স্বল্পকালীন ঘটনা।
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ঘটনা। স্বল্পকালীন উৎপাদনের ঘটনা কেন? এইখানে হবে উৎপাদন বিধিতে আমার কি হবে জানো? উৎপাদন বিধিতে আমার ফাংশনটা থাকবে এইরকম, কিউ ইজ ইকাল টু এফ অফ এল কে। মনে করো এইখানে ক্যাপিটালের উপরে বার, মানে এইটা একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, বুঝতেছই কি বলছি? যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে, তো এইখানে কোন উপকরণ স্থির? ক্যাপিটাল স্থির। এখন আমি লেবার 10% বাড়াবো। লেবার 10% বাড়ালে আমার আউটপুট কি 10% বাড়বে, 10%-এর চেয়ে কম বাড়বে নাকি বেশি বাড়বে, সেইটা দেখাবে উৎপাদন বিধি। তার মানে উৎপাদনের যে বিধিটা আমি বলতেছি, উৎপাদন বিধি, এই উৎপাদন বিধিটা মূলত স্বল্পকালীন উৎপাদনের একটা ঘটনা। স্বল্পকালীন উৎপাদনের কি ঘটনা? যে একটা উপকরণ স্থির রেখে আর একটা আমি বাড়াবো, 5% বাড়াইতে পারি, 10% বা 20%। বাড়ানোর ফলে এই যে উৎপাদনের উপকরণ ইনপুট 10% বাড়ানোর ফলে আউটপুট কতখানি বাড়ে, সেইটার উপর ভিত্তি করে এখন আমার ডিসিশন গুলো নিতে হবে। এখানে দেখো ওইটাই বলা আছে যে কি বলছে, অন্যান্য উপকরণ স্থির অবস্থায় একটি উপকরণ পরিবর্তন করলে উৎপাদনের উপর যে প্রভাব পড়ে তাকে স্বল্পকালীন উৎপাদন বিধি বলে। আচ্ছা দেখছো কি বলছে, অন্যান্য উপকরণ স্থির অবস্থায় একটি উপকরণ পরিবর্তন করলে উৎপাদনের উপর যে প্রভাব পড়ে তাকে স্বল্পকালীন উৎপাদন বিধি বলে। ওই যে যেটা দেখালাম, কিউ ইজ ইকাল টু এফ অফ এল কে। কি বলছে, অন্যান্য উপকরণ স্থির অবস্থায়, মানে ধরো ক্যাপিটাল স্থির, একটি উপকরণ পরিবর্তন মানে লেবার আমি বাড়াবো। এখন এই লেবার এইটাকে আমি 10% বাড়াই দিলাম, 10% বাড়াই দিলাম। এইটার ফলে এই যে উৎপাদন প্রক্রিয়া চলবে এখন, হ্যাঁ, এইটার ফলে উৎপাদন প্রক্রিয়া চললে আউটপুট এইটা কি 10%-এর চেয়ে বেশি বাড়বে নাকি 10%-এর সমান বাড়বে নাকি 10%-এর চেয়ে কম বাড়বে? মানে যতখানি বাড়াইছি ইনপুট, আউটপুট কি তার সমান সমান বাড়ে, কম বাড়ে না বেশি বাড়ে, সেটার উপর আমি এখন ব্যাপারটা দেখব। উৎপাদন বিধিকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। মনে করো তুমি ইনপুট, ঠিক আছে, ইনপুট বাড়াইছো হচ্ছে 20%, বাড়াইছো, কিন্তু আউটপুট 20%-এর চেয়ে কম বাড়লো, তাহলে এইটাকে বলতেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। মানে ইনপুট তুমি যেই পার্সেন্টেজে বাড়াইছো আউটপুট তার চেয়ে কম বাড়ছে, এইটাকে বলবে তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এরপরে দেখো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি তোমাকে মূলত কি করবে জানো? তুমি ইনপুট বাড়াইছো হচ্ছে, মনে করো যে কোনো পরিমাণেই বাড়ানো যেতে পারে, ইনপুট বাড়াইছো 20%, এখন উৎপাদন প্রক্রিয়ার পরে তুমি কি দেখলা? আউটপুট মনে করো 20%-এর চেয়ে বেশি বাড়লো, মানে ইনপুট বাড়াইছিল 20%, আউটপুট দেখতেছো বা উৎপাদনের পরিমাণ দেখতেছো 30% বেড়ে গেছে, এইটাকে বলবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কি? তুমি 20% ইনক্রিজ করছো ইনপুট, আউটপুটও গিয়ে দেখতেছো আউটপুটও 20% বাড়ছে। আউটপুটও 20% বাড়ছে, ঠিক আছে? এই হইল ঘটনা। তো এইখানে দেখো এটা এই যে ব্যাখ্যা করছে, কি বলছে?
অন্যান্য উপকরণ স্থির থেকে। এটা তো বলবে অন্যান্য উপকরণ স্থির মানে কি, যেহেতু উৎপাদন বিধি হলো তোমার স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বললাম না, সেই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে মানে উৎপাদন বিধি জিনিসটা হলো, বলি দেখো উৎপাদন বিধি জিনিসটাকে, উৎপাদন বিধি হলো স্বল্পকালীন উৎপাদনে, হ্যাঁ, বা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে অন্যান্য উপকরণ স্থির রেখে কেবল একটি উপকরণ বাড়ালে মোট উৎপাদন কি হারে বাড়ে, একটা উপকরণ বাড়ালে মোট উৎপাদন কি হারে বাড়ে সেইটা দেখায়। তো এই জিনিসটা ফাংশনাল ফর্মে কিন্তু অলরেডি দেখাইছি, কিউ ইজ ইকাল টু এফ অফ এল কে, মনে করো। তো এইটা হলো তোমার একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, তো যেখানে কি লেবারটা স্থির, তার মানে ক্যাপিটাল বাড়াচ্ছি। তো ওইটাই বলতেছে যে একটা উৎপাদন বিধি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে অন্যান্য উপকরণ স্থির রেখে কেবল একটি উপকরণ বাড়ালে, বাড়াবো কোনটা, কে, এই যে ক্যাপিটাল, হ্যাঁ, মূলধন ক্যাপিটাল, এইটাকে বাড়ালে কি হারে মোট উৎপাদন বাড়ে। এই যে এই একটা উপকরণ আমি ক্যাপিটাল বাড়াচ্ছি, এটার জন্য মোট উৎপাদন কি হারে বাড়বে। তো আমি যদি 10% বাড়াই তাইলে আমার মোট উৎপাদন কি 10% হারে বাড়ে নাকি তার চেয়ে কম নাকি সমান, সেটার উপর নির্ভর করে আমার এখন ইয়ে করছে। এই যে দেখো এই উৎপাদন বিধিকে 3 ভাগে ভাগ করছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান আর সমানুপাতিক। আচ্ছা, তো এখানে তাহলে এটা লিখছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কখন হবে, যে ইনপুট তুমি 10% বা যে কোনো একটা উপকরণ, এই এখান থেকে কিউ ইজ ইকাল টু এফ অফ এল কে, ধরো ক্যাপিটাল 20% হারে বাড়ালে আউটপুট যদি 20-এর কম বাড়ে তাহলে ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান মানে কি, ইনপুট 20% বাড়াইছে, আউটপুট 20-এর চেয়ে বেশি বাড়ছে, আর সমান সমান হলে সমানুপাতিক। এটা বুঝছো কিনা বলো তো, এ বেসিকটুকু বুঝছো? এই তোমরা একটু বলো বুঝছো কিনা, কমেন্টে বলো। আচ্ছা, তাসনিয়া খান বলছো যে তুমি 1230 পাইছো আর্টস থেকে, হিউজ মার্কস, হিউজ মার্কস, এক্সিলেন্ট। হ্যাঁ, তো এখন দেখো এইখানে
এই উৎপাদন বিধিগুলো আমরা আবার ব্যাখ্যা করব, একটু পরে এখনই ব্যাখ্যা করব। সেইটা ব্যাখ্যার জন্য তোমাদের দুইটা কনসেপ্ট একটু বোঝা দরকার। সেটা কি, একটা হলো মোট উৎপাদন, আর একটা হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন। এই দুইটা জিনিস আমি অলরেডি ব্যবহার করছি, এই দুইটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে। বুঝলে ওই উৎপাদন বিধিটা তোমাদের জন্য বোঝাটা আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে উৎপাদন বিধি তিনটা পড়লাম, এটা আমি আবারও বোঝাবো। এটা বোঝা সহজ হয়ে যাবে যদি কিনা তোমরা মানে মোট উৎপাদনের কনসেপ্টটা আর হলো এই যে প্রান্তিক উৎপাদনটা বোঝো। তো মোট উৎপাদন মানে কি? মোট উৎপাদন মানে হচ্ছে তোমার এই যে অন্যান্য উপকরণ স্থির থেকে একটি উপকরণ নির্দিষ্ট পরিমাণ, দেখো অন্যান্য উপকরণ স্থির থেকে একটি উপকরণ নির্দিষ্ট পরিমাণে নিয়োগ করে নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তাকে মোট উৎপাদন বলে। মানে এই যে কিউ ইজ ইকুয়াল টু এফ অফ এল কে লিখছি, এখন এইটা তো একটা স্বল্পকালীন ঘটনা, এই কারণে একটা উপকরণ স্থির, ক্যাপিটাল স্থির, শুধু লেবার বাড়াবো। তো লেবার আমার কাছে যা ছিল সব নিয়োগ করে দিলাম, করার ফলে মোট উৎপাদন যে হারে বাড়বে, মানে এই যে লেবার আমি যা ছিল নিয়োগ করলাম, এইটার ফলে উৎপাদন তো আমার বাড়বে, সেইটাকে আমি বলতেছি মোট উৎপাদন। ঠিক আছে, এই যে এইখানে গ্রাফ দেখলে তুমি বুঝবা এইখানে কি হয়েছে। দেখো এইখানে এল বাড়াইছে, তার মানে এখানে কিন্তু কে স্থির, কিউ ইজ ইকুয়াল টু এফ অফ এল কে, তার মানে এখানে কিন্তু কে এর উপরে বার আছে। মানে এইটার এই যে এখানে যে ঘটনাটা দেখাইছে সেটার ফাংশনাল ফর্মটা হচ্ছে এরকম, যে এইখানে ক্যাপিটাল স্থির, শুধু আমি লেবার বাড়াচ্ছি। এখন এই যে দেখো লেবার বাড়াচ্ছি, এখানে যদি উপকরণ দুইটা বাড়তো তাইলে তুমি বুঝতা এটা আর স্বল্পকালীন ঘটনা নাই। এইটা দেখেই তুমি কিভাবে বুঝলা স্বল্পকালীন, এই যে এখানে দেখাইছে অলরেডি। হ্যাঁ, এটা যে একটা স্বল্পকালীন ঘটনা কিভাবে বুঝলা, এই যে এই ফাংশনটা দেখে, এখানে কি এর উপরে বার আছে। তো এল দেখো বাড়াচ্ছে, 0 থেকে 1, 1 থেকে 2 এরকম করে করে বাড়াচ্ছে। তো এই যে দেখো 0 থেকে 1 হওয়ার কারণে মোট উৎপাদন হলো 3, এরপর কি হলো 2, তুমি যখন আরেকটা লেবার দিলা তখন উৎপাদন আগে যা ছিল সেটার সাথে আরো 2 যোগ হয়ে 5 হয়ে গেল, মানে মোট উৎপাদন 5 হয়ে গেল। তো এইভাবে মোট উৎপাদন দেখানো হয়েছে। তো মোট উৎপাদনটা এইটা যদি আমি এখন গ্রাফে বসাই তাহলে এরকম একটা চেহারা পাই। তো তোমরা কি গ্রাফটা বোঝো? গ্রাফ জিনিসটা কি? গ্রাফকে বলা হয় হচ্ছে একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল। হ্যাঁ, এগুলো যেহেতু তোমাদের বেসিক বিল্ডিং ক্লাস, আজকে এই চ্যাপ্টার তোমাদের পড়ায় শেষ করে ফেলতে হবে ব্যাপারটা এইরকম না। এই চ্যাপ্টারটা একটু আইস ব্রেকিং করে দেওয়া, চ্যাপ্টারে যে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের একটু ধরায় দেওয়া পারবা কিনা। তো গ্রাফ যারা নিয়ে একটু টেনশন করো, গ্রাফ আঁকানো শেখাই আগে। হ্যাঁ, গ্রাফকে বলা হয় একটা গ্রাফ হলো একটা দ্বিমাত্রিক স্ট্যাটিস্টিক্যাল টুল। তার মানে গ্রাফের কি আছে, দুইটা অক্ষ আছে না, এই যে এটা এক্স অক্ষ বা এদিকেও বর্ধিত করে দিতে পারে, আর একটা ওয়াই অক্ষ। গ্রাফের তো দুইটা অক্ষ আছে, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো গ্রাফকে দ্বিমাত্রিক স্ট্যাটিস্টিক্যাল টুল বলা হচ্ছে এই কারণে যেহেতু তার অক্ষই দুইটা। হ্যাঁ, অক্ষ দুইটা, দুই অক্ষের মাধ্যমে সর্বোচ্চ দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করা সম্ভব। গ্রাফের মাধ্যমে কি করা সম্ভব? গ্রাফের মাধ্যমে সর্বোচ্চ দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করা সম্ভব। ধরো এই যে এখানে আমি একটা সমীকরণ লিখছিলাম না, y = 2x + 10, এইখানে চলক কয়টা? এখানে কিন্তু চলক হলো দুইটা, এই যে x আর y। এখন এইটার গ্রাফ আঁকানো সম্ভব কেন? এইখানে কিন্তু চলক আছে দুইটা, কিন্তু তুমি যদি একটা ইকুয়েশন লেখো y = 2x + 5z + 10, এখন
এই সমীকরণে চলক কয়টা মোট দেখো তো, ওয়াই এক্স জেড, যেগুলোর মান ভিন্ন ভিন্ন হইতে পারে। তো তার মানে এইটা কিন্তু এই দ্বিমাত্রিক গ্রাফে আর প্রকাশ করা সম্ভব না। এইটা প্রকাশ করার জন্য একটা 3D গ্রাফ লাগবে, ঠিক আছে? তো গ্রাফ হলো আমার, এই ধরনের গ্রাফ হলো একটা দ্বিমাত্রিক স্ট্যাটিস্টিক্যাল টুল, যেইখানে দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করে, তাই তো? তো গ্রাফ তাইলে মনে রাখবো আজীবন দুইটা পরিবর্তনশীল জিনিস, যদি পরিবর্তনশীল জিনিস দুইয়ের বেশি হয় তাইলে কিন্তু হবে না। তো দেখো এইখানে কি হয়েছে, এই যে এইখানে দেখো কি হয়েছে, এইখানে পরিবর্তনশীল বস্তু কয়টা, দুইটা, কিন্তু কি কি, এই যে দেখো শ্রম পরিবর্তন হচ্ছে আর টোটাল প্রোডাকশন পরিবর্তন হচ্ছে। শ্রম এই যে 0 1 2 3 4 5, এটাও দেখো আস্তে আস্তে বাড়তেছে। তো বাড়া বা কমা এটাই পরিবর্তন। তো এইখানে তার মানে চলক আসলে দুইটা, এই দুইটা চলককে দুইটা অক্ষে দিয়ে দাও, সোজা কথা। এই দেখো এইখানে এক্স অক্ষে দিয়ে দিছে এল, আর ওয়াই অক্ষে দিয়ে দিছে আসলে টোটাল প্রোডাকশন। দিয়ে এইবার তুমি বসাও, গ্রাফে বসাও, তাইলেই তো হয়ে গেল। এই পাশে তুমি মনে করো এই যে 1 2 3 4 5 করে দিয়ে গেছো, আর এই পাশে মোট উৎপাদন দিয়ে গেছো। এরপরে তুমি আস্তে আস্তে পয়েন্ট গুলা বসালেই হয়ে যাবে। এই তোমরা পয়েন্ট বসানো পারো, গ্রাফ আঁকানো পারো, নাকি গ্রাফ শেখাতে হবে বলো? গ্রাফ, এই যে গ্রাফটা আঁকাইছে এটা কি আঁকানো দেখাই দিতে হবে, না তোমরা পারবা বলো তো একটু? গ্রাফটা আঁকাতে পারবা না? গ্রাফের বেসিক তো বলে দিলাম। একজন বলছে এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি কি ক্লাস করে পারবো বা ক্লাস করতে পারবো? দেখো ক্লাস করে তুমি পারো কিনা বা বুঝো কিনা। একজন বলছো যে এইগুলা এসএসসি তে পরিসংখ্যানে পড়ছো, তাহলে তো খুবই ভালো। পরিসংখ্যানে পড়লে এইগুলাই মূল বেসিক, তো এইগুলা পারা মানে তুমি পুরো চ্যাপ্টার ইনশাল্লাহ খুবই ভালো পারবা। আচ্ছা, তো গ্রাফ কেমনে আঁকে ভাইয়া? গ্রাফটা দেখো, আচ্ছা দেখো এই যে এইখানে এই ছকটা আছে, এই ছকটা র্যান্ডমলি ধরে নিচ্ছি, এখন আমি গ্রাফ আঁকতে চাই। তো গ্রাফ আঁকার জন্য কি করব, আমার দুটো অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি নিব। তো এক্স অক্ষে মনে করো আমি দিয়ে দিলাম শ্রম, আর ওয়াই অক্ষে দিয়ে দিলাম আমি টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন। মোট উৎপাদন। এখন এখানে কি হয়েছে, এখানে 1 2 3 4 5 করে বাড়ছে। তো তাইলে আমি কি করব, 1 থেকে 6 5 পর্যন্ত তো আমার অ্যাটলিস্ট নিতেই হবে। এটা হলো 0 0 বিন্দু, ঠিক আছে? এখানে 0 0 বসে। তো 1 2 3 4 5 6, হ্যাঁ এটা মোটামুটি সমান আকারে নেওয়ার চেষ্টা করবো। 1 2 3 4 5 6, আর এইদিকে কত আছে, এখানেও দেখো মোটামুটি 0 থেকে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত আছে। তো তাইলে 1 2 3 4 5 6। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, 1 2 করে বাড়াচ্ছি কারণ কি, এইখানে 0 থেকে মাত্র 5, মানে গ্যাপটা খুব কম। 0 থেকে এইটার সর্বনিম্ন নাম্বার 0, সর্বোচ্চ 6, তার মানে এটার পরিসরটা ছোট, গ্যাপটা ছোট। এখন গ্যাপটা যদি বড় হইতো, যে 0 থেকে মনে করো 100, এটা 5 না, এটা মনে করো 150, তো তাইলে 0 থেকে যদি 1 2 3 4 করে 150 পর্যন্ত বসাইলে তোমার মোটামুটি আকাশে উঠে যাবে। তখন আমি কি করতাম বুদ্ধি জানো, তখন আমি গ্যাপ দিতাম 1 2 করে না, 20 40 60 80, অথবা 10 20 30 এরকম। তো তার মানে আমি আসলে 1 1 করে বাড়াবো নাকি 10 10 করে বাড়াবো, এটা নির্ভর করবে হলো পরিসরের উপর। মানে এইটার গ্যাপটা কতখানি আছে, 0 থেকে 5 পর্যন্ত আছে নাকি 0 থেকে 150 পর্যন্ত আছে, সেইটার উপরে নির্ভর করবে, ঠিক আছে? তো আসো এখন আঁকাই।
তো কিভাবে আঁকাবো? প্রথমে আমার কি হচ্ছে, 1 এর জন্য 3, মানে যখন এল এর মান 1, এল এর মান 1 কোথায় এখানে, তা আমি তখন ওয়াই এর মান কত বা টোটাল প্রোডাকশনের মান কত, 3। তো আমি যাচ্ছি, এই যে 1 এর জন্য যাচ্ছি 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 3 পর্যন্ত গেলাম, গিয়ে এই যে এইখানে একটা পয়েন্ট। তারপর কি, যখন এল এর মান 2 তখন টোটাল প্রোডাকশন কত, 5। তো যখন 2 যাচ্ছি 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 কোন পর্যন্ত যাব, 5 পর্যন্ত, এই যে গিয়ে এইখানে একটা পয়েন্ট। এরপর কি 3, যখন এল এর মান 3 তখন কত হবে, তখন কিন্তু 6, এখানে। তারপর কি, যখন 4 এল এর মান, এই যাচ্ছি যাচ্ছি তখনও কিন্তু 6, মোট উৎপাদন 6। যখন এই যে এল এর মান 5 তখন এই টোটাল প্রোডাকশনও কিন্তু 5 হয়ে যাবে। এই তো তাহলে আমি দেখো পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। তাহলে পয়েন্ট কোন কোনটা পাইছি, এখানে একটা পয়েন্ট পাইছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর এখানে। এখন এই জিনিসগুলোকে আমি ফ্রি হ্যান্ডে অ্যাড করে দিব। দেখো এই যে ফ্রি হ্যান্ডে এখানে অ্যাড করা আছে, তুমি চাইলে এই যে এখান থেকেও অ্যাড করে দিতে পারো, আবার চাইলে এটা শূন্যের সাথে লাগাইও দিতে পারো, সমস্যা নেই। যেহেতু এই যে প্রথমে 0 0 বিন্দু দেওয়া আছে, সো লাগাই দিতে পারো। তাহলে এই যে কার্ভটা পেলাম, এইটা হচ্ছে টোটাল প্রোডাকশন। অবশ্যই অবশ্যই একটা জিনিস মনে রাখবা, গ্রাফে নিচে এই নোটেশন দিবা, চিত্র মোট উৎপাদন, নাইলে কিন্তু তোমাদের মার্কস কেটে দিবে। ঠিক আছে, এইটা অনেকেই দিতে ভুলে যায়, এই নোটেশন দেওয়া ভুলে গেলে মার্কস কাটবে। চিত্র মোট উৎপাদন, যার চিত্র সেটা লিখে দিবা। ঠিক আছে, এই তো এইটাই হলো গ্রাফ আঁকার সিস্টেম, বুঝছো? তো এখন দেখো, এইখানে আমরা মোট উৎপাদন রেখা আঁকা শিখলাম, কিভাবে আঁকে। এরপরে আরেকটা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মানে কি, আজীবন মনে রাখবা ইকোনমিক্সে, প্রান্তিক মানেই হচ্ছে তোমার অতিরিক্ত 1 একক। ঠিক আছে, প্রান্তিক মানে কি, প্রান্তিক মানে অতিরিক্ত 1 একক। অর্থাৎ ধরো তুমি বললা যে প্রান্তিক উৎপাদন, এটার মানে কি, যে উৎপাদনের উপকরণ 1 একক বাড়ালে মোট উৎপাদন যতখানি বেড়ে যায় সেটা হলো তোমার প্রান্তিক উৎপাদন। মানে যে কোনো জিনিসের অতিরিক্ত 1 একক ডিপ্লয় করলে মোট যতখানি বাড়ে, আচ্ছা সেটাই হলো প্রান্তিক উৎপাদন। তো ধরো এমন হইতে পারে যে উপযোগ, ধরো প্রান্তিক উপযোগ, প্রান্তিকের সাথে অনেক কিছু থাকতে পারে। প্রান্তিক উৎপাদন এটা প্রান্তিক উপযোগ। উপযোগ কি, উপযোগ মানে কোনো একটা দ্রব্য ভোগ করার ফলে আমি যে স্বস্তিটা পাই, সেটা হইলো তোমার উপযোগ। তো তাহলে প্রান্তিক উপযোগ মানে কি, ও কোনো একটা জিনিস অতিরিক্ত 1 একক ভোগ করার ফলে আমি অতিরিক্ত যে উপযোগটা পাইছি। মানে ধরো আমি 1 গ্লাস পানি খেলাম, এইটার ফলে আমি শান্তি পাইছি না। ধরো উপযোগের তোমার উপযোগ, যে তোমরা প্রথম অধ্যায়ে হয়তো পড়ে আসছো বা একটু বেসিকে দেখাইছে, উপযোগের যে একক সেটাকে বলে ইউটিল। তো প্রথম গ্লাস পানি খাওয়ার ফলে তুমি ধরো 5 ইউটিল উপযোগ পাইছো। তো এখন অতিরিক্ত আরেক গ্লাস পানি খাওয়ার ফলে, আরেক গ্লাস পানি খেলে এটার জন্য অতিরিক্ত আরো 3 একক পেলেও, তাহলে এই যে অতিরিক্ত 1 গ্লাসের প্রান্তিক উপযোগ কত, 3 ইউটিল। তো তাহলে এইখানে প্রান্তিক উৎপাদন বলতে কি বোঝাইছে, দেখো তোমার শ্রমিক নিয়োগ করছিলে তুমি 1 একক, এইটার জন্য মোট উৎপাদন ছিল 3। তো এখন তুমি আরেক একক মানে তোমার শ্রমিক বাড়ালে, এটার ফলে মোট উৎপাদন হয়ে গেছে 5। তাহলে মোট উৎপাদন আসলে আগে ছিল 3, এখন হলো 5, বাড়ছে কত, 2। এই যে 2 একক বাড়ছে কার জন্য, এই যে অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য, মানে উপকরণের জন্য। উৎপাদনের যে শ্রম ছিল 1 একক, এইটা এখন আমি বাড়াই দিলাম, বাড়ানোর ফলে কত হলো, 2। মানে 1 একক উৎপাদন আমি বাড়াইছি, বাড়ানোর ফলে মোট উৎপাদন আমার আগে ছিল 3, সেখান থেকে হয়েছে 5, বাড়লো কত, 2। এই জন্য দ্বিতীয় এককের প্রান্তিক উৎপাদন বলা হচ্ছে 2। মানে অতিরিক্ত 1 একক উৎপাদনের উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যতখানি বাড়ে। তাহলে প্রান্তিক উৎপাদন কাকে বলতেছে, মানে তোমার উৎপাদনের উপকরণ 1 একক বাড়ানোর ফলে, উৎপাদনের উপকরণ 1 একক বাড়ানোর ফলে মোট উৎপাদন যতখানি বাড়ে। মোট উৎপাদন কতখানি বাড়ে, 3 থেকে 5 হয়েছে, বাড়ছে কত, 2। সেই জন্য প্রান্তিক উৎপাদন হচ্ছে 2। এই প্রান্তিক উৎপাদনটাকে বুঝছো, বলতো প্রান্তিক উৎপাদন কি বুঝছো? একজন বলছে সাউন্ডের সমস্যা, সাউন্ড নাকি 2 বার শোনা যাচ্ছে, একটু বলো তো সাউন্ড বুঝছো কিনা।
সাউন্ড কি ঠিক আছে? এই ক্লাসের সাউন্ড কি ঠিক আছে? একজন বললো সাউন্ডে নাকি ঝামেলা। আচ্ছা, তো দেখো প্রান্তিক উৎপাদনটা কি তোমরা বুঝছো? প্রান্তিক উৎপাদন কি বলছে এখানে দেখো, এখন আমরা সংজ্ঞায় পড়ি, যেটা বললাম অন্যান্য উপাদান স্থির রেখে পরিবর্তনশীল উপাদান এক একক পরিবর্তন করলে মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। আবার এইভাবে বলা যায় অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যতটুকু বাড়ে। তোমরা এই সংজ্ঞাটা পড়বা, ঠিক আছে? এই সংজ্ঞাটা পড়বা, এটা দরকার নেই, কেটে দিছি। এইটা তোমাদের অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যতটুকু বৃদ্ধি পায় সেটাই প্রান্তিক উৎপাদন। এই যে এখানে বললাম ধরো 4 থেকে 5, তাহলে কি বলছি যে কোন একটা উপকরণ অতিরিক্ত এক একক বাড়ালে মোট উৎপাদন যতখানি বাড়ে, মোট উৎপাদন বাড়তেও পারে কমতেও পারে, এখানে মোট উৎপাদন কি হয়েছে? কমে গেছে, -1। এই জন্য এইটার প্রান্তিক উৎপাদন হয়েছে দেখো -1, ঠিক আছে? তো এটা এই যে এখানে সংজ্ঞা এটাই দেখানো হয়েছে। এখানে একটা ফর্মুলা দেখাইছে, সেটা কি? যে কোন একটা উপকরণ অতিরিক্ত এক একক বাড়ালে মোট উৎপাদন যতখানি বাড়ে। তো তার মানে কি এইখানে তোমার কি দেখানো হচ্ছে যে উৎপাদনের উপকরণটা কি, কোনটা বাড়াচ্ছ তুমি? লেবার বাড়াচ্ছ। এই জন্য লেবারের পরিবর্তন ডেল এল ডিভাইডেড বাই উপরে ডেল টোটাল প্রোডাকশন, মানে টোটাল প্রোডাকশনের যে চেঞ্জ হয়েছে। তো এইখানে দেখো এই যে আমি ফর্মুলা দিয়েও বুঝতে পারি। ফর্মুলা দিয়ে কি হবে? ফর্মুলা বলতেছে এমপি, প্রান্তিক উৎপাদনের ইংলিশ কি? মার্জিনাল প্রোডাকশন। এই যে প্রান্তিক উৎপাদনের ইংলিশ হচ্ছে এইটাকে শর্টে বলতেছে এমপি। এমপি ইজ ইকুয়াল টু কি? ডেল টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই ডেল এল বা যেইটা বাড়াবা। তো দেখো এই যে 3 নাম্বার এককের প্রান্তিক উৎপাদন কত, তোমাকে জিজ্ঞেস করলো 3 নাম্বার এককের প্রান্তিক উৎপাদন বা এমপি কত। এটা তুমি দুই উপায়ে পারো, দুই উপায়ে বের করতে পারো। একটা হলো সহজ, এই যে এক একক বাড়ছে, যদি এক একক করে বাড়ে তাহলে এটার চেহারা দেখেই বলে দেওয়া যাবে। যদি এক একক করে বাড়ে তাহলে আর ফর্মুলার কোনো দরকার নাই, তুমি চেহারা দেখেই বলে দিতে পারো 2 থেকে 3। কোন একটা উৎপাদনের উপকরণ অতিরিক্ত এক একক বাড়ালে, অতিরিক্ত এক একক 2 থেকে 3 করলাম, মোট উৎপাদন যতখানি বাড়ে, মোট উৎপাদন কত ছিল? 5 থেকে 6 হয়েছে, বাড়ছে কত? 1। এই জন্য 3 নাম্বার এককের প্রান্তিক উৎপাদন হবে 1। আর এটা যদি ফর্মুলা ইউজ করতে চাও তাহলে কি? ডেল টোটাল প্রোডাকশন। এই যে 3 নাম্বার এককের এমপি কত বা মার্জিনাল প্রোডাকশন কত, এটা আমি বের করতে চাই। তো তাহলে 3 নাম্বার এককের, তাহলে আমার প্রথমে টোটাল প্রোডাকশনের চেঞ্জ আমি কার জন্য দেখতেছি? 3 এককের জন্য। তাহলে চেঞ্জ মানে হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা। এই যে 6 মাইনাস 5, ঠিক আছে? 6 মাইনাস 5 যেইটার বাইর করতেছি তার থেকে আগেরটা বিয়োগ। এখন কি? ডেল এল লেবারের চেঞ্জ কত হয়েছে? 2 থেকে 3 হয়েছে, তার মানে 3 মাইনাস 2। তাহলে উপরে কত হচ্ছে দেখো 1, আর নিচেও কত হচ্ছে 1, রেজাল্ট কত? 1। এই যে দেখো সেই রেজাল্ট 1 চলে আসছে। তো এইটা আমি কখন ইউজ করব? যখন আমার শ্রম বা এই পাশের উপকরণটা এক এক করে না বাড়বে। আর এক এক করে বাড়লে এই ফর্মুলার কোনো দরকার নাই, তাও আমি ফর্মুলাটা জাস্ট দেখাই দিলাম। এই যে এখানে বলছে এগুলাই, এমপি মানে হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন, টোটাল প্রোডাকশনের পরিবর্তন, হ্যান ত্যান এগুলা বলা আছে। আর ডেল এল মানে কি? ডেল এল মানে হলো এই যে শ্রমের পরিবর্তন। ডেল্টা মানে যে কোনো জিনিসের পরিবর্তন, ঠিক আছে? তো এখন দেখো এইখানে তো আমি এগুলা দেখালাম, এখন প্রান্তিক উৎপাদনের চিত্র তোমার আঁকতে বললো। প্রান্তিক উৎপাদনের চিত্র কিভাবে আঁকবো? আমি তো বলছি গ্রাফ হলো 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল, মানে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক। তাহলে কোন দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে? এই প্রান্তিক উৎপাদন রেখা আঁকার জন্য একটা হলো শ্রম, মানে যেটা তুমি বাড়াচ্ছ সেইটার সাথে এই যে প্রান্তিক উৎপাদনের এই চার্টটা। তো একটা অক্ষে আমি দিয়ে দিলাম এই যে এল বা শ্রম, আর আরেকটা অক্ষে আমি দিয়ে দিব এই তোমার
প্রান্তিক উৎপাদন বা এমপি দিয়ে দিলাম। এখন এইখানে আগেরটার মতোই ওই 1 2 3 করে বসাবো, শুধু পার্থক্য হলো এই যে 5 এর জন্য দেখো এইটার একটা নেগেটিভ ভ্যালু আছে, প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন। মার্জিনাল প্রোডাকশন আমি বসাইছি কোথায়, ওয়াই অক্ষে। মনে রাখবা সব সময় যে গ্রাফের অক্ষগুলা কিন্তু একটু ডিফাইন করে দেই আবার। গ্রাফ কি এটা আসে, এই তো এবার ঠিক আছে। এই যে গ্রাফের আমি কি বলছি, এইটা এক্স অক্ষ আর এই পাশটাকে বলা হচ্ছে, এইটাকে 0 0 বিন্দু বলে। হ্যাঁ, এইটা হচ্ছে এক্স আর এটা কি এক্স প্রাইম, মানে এক্স এর এই 0 থেকে শুরু করে এইদিকে হলো পজিটিভ জিনিসগুলা বা ধনাত্মক সংখ্যাগুলা বসে, আর এই অংশের ঋণাত্মক। এইটা ওয়াই, এইটা ওয়াই প্রাইম। তার মানে এখান থেকে এই যে 0 বিন্দু থেকে শুরু করে উপরের দিকে এইখানে বলবে সব পজিটিভ আর নিচের দিকে হলো নেগেটিভ। তার মানে ওয়াই এর দিকে, যদি ওয়াই এর দিকে আমি যে ভেরিয়েবলটা বসাইছি বা ওয়াই এর দিকে যে চলকটা বসাইছি তার মান যদি ঋণাত্মক হয় তাহলে আমার নিচের দিকে বাড়াতে হবে, এইদিকে সব পজিটিভ জিনিস বসে। ঠিক আছে, তো এখানে খেয়াল করো এইখানে মার্জিনাল প্রোডাকশনটা আমি কোন অক্ষে বসাইছি, ওয়াই অক্ষে। তো মার্জিনাল প্রোডাকশন আমি দেখতে পাচ্ছি নেগেটিভ নাম্বার আছে, এই জন্য এই ওয়াই অক্ষেরটা এই নিচের দিকে এক্সটেন্ড করে এখানে -1 বসানো হয়েছে। আর বাদ বাকি যা তাই এইভাবে চিত্রটা আঁকাই দিছে। তো এই গেল প্রান্তিক উৎপাদন। তো মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন আসলে কেন লাগছে? মোট উৎপাদন প্রান্তিক উৎপাদনটা আমরা শিখতেছিলাম এই যে উৎপাদন বিধির বিস্তারিতটা পড়ার জন্য। তো উৎপাদন বিধির বেসিক যেইটা, যে আমি উৎপাদনের যে কোনো একটা উপকরণ ধরো 50% বাড়ালাম, এইটার কারণে আমার মোট উৎপাদন বা আউটপুটটা কতখানি বাড়ে সেইটা দেখা। তো যাই হোক, আজকে আর খুব বেশি সময় নাই, আর এইটা তো এক ক্লাসে সব পড়ায় ফেলতে পারারও আসলে কথা না। তো যতটুকু পড়ালাম, তো মানে জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়া, তো যে তোমরা এগুলা পড়লে বুঝো কিনা বা পারো কিনা। ঠিক আছে, তো যতটুকু পড়াইছি পুরা বই পড়তে যাওয়ার দরকার নাই, যেই যেই টপিক পড়াইছি যাদের কাছে বই আছে আর যাদের নাই তার আগামীকালকের মধ্যে একটু সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করো, করে একবার আমি যে অংশটুকু পড়াইছি এটা রিডিং করে দেখো বোঝো কিনা। যদি তুমি রিডিং করে বুঝতে পারো তাইলে তোমার ইকোনমিক্স ডেফিনেটলি নেওয়া উচিত। এখানে ম্যাথটা আছে দেখে এটা ভয় পেয়ে যাওয়ার দরকার নেই। তো আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা উৎপাদনের সংজ্ঞা পড়ছি, উৎপাদনের বৈশিষ্ট্য পড়ছি, এরপরে উৎপাদনের উপকরণ ভূমি শ্রম মূলধন পড়ছি, এই ভূমি শ্রম মূলধনের সংজ্ঞা পড়লাম। এরপরে কি পড়ছি, এরপরে উৎপাদন অপেক্ষক পড়ছি, যে 2 বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করা। এরপর কি বললাম, উৎপাদন অপেক্ষক 2 প্রকার, স্বল্পকালীন দীর্ঘকালীন, সেইটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখলাম। এরপরে আমরা দেখলাম কি উৎপাদন বিধি, উৎপাদন বিধিতে কি দেখানো হয়েছে, ইনপুট কি হারে পরিবর্তন, ইনপুট 50% বাড়ালে আউটপুট কি 50% বাড়বে নাকি কম বাড়বে নাকি বেশি, তাইলে এইটাকে বলা হচ্ছে ইনপুটের পরিবর্তনের সাথে আউটপুটের পরিবর্তনটা কেমন, সেইটা দেখাবে উৎপাদন বিধি। উৎপাদন বিধি কয় রকম, 3 রকম, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, প্রান্তিক, সেইটার সংজ্ঞাও দেখাইছি। এইগুলোর সাথে রিলিভেন্ট কিছু জিনিস পড়াচ্ছিলাম, সেটা হলো কি প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, এবং প্রান্তিক উৎপাদনের গ্রাফও দেখাইছি। তো আজকে আর সময় নাই খুব বেশি, এখানেই শেষ করলাম। এখন তোমরা বলো যে ক্লাসটা কেমন লাগলো বা কি অবস্থা, পড়া বোঝা যাচ্ছে কিনা, অনেক কঠিন লাগতেছে কি? শোনো, আমি তোমাদের একটা জিনিস বলি, ইকোনমিক্স এর আমি এখন যে চ্যাপ্টার পড়াচ্ছি এটা হলো সবচেয়ে কঠিন চ্যাপ্টার। এই জিনিস যদি তোমরা বুঝে থাকো তাইলে আর তোমরা ইনশাল্লাহ কোনো কিছুতেই ঠেকবা না, এটা আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে মানে ইকোনমিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি বোঝো বাকিগুলো ইনশাআল্লাহ তোমরা একদম পানির মতো বুঝবা। ঠিক আছে, তো এখন বলো যে বোঝা যাচ্ছে কিনা বা পারতেছো কিনা বা কি অবস্থা। আচ্ছা, এই ক্লাসে লেকচার শিট দেওয়া হবে না, লেকচার শিট হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদের যখন মূল ক্লাস শুরু হবে তখন তোমাদের পিডিএফ লেকচার শিট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা যাক, এই যে অনেকেই বলতেছো যে অনেক ভালো লাগছে ভাইয়া, বেস্ট ক্লাস, ওকে ভেরি গুড। তো তোমাদের আমার ক্লাসে আসার উদ্দেশ্যই এইটা যে আমি এই কোর্সটাতে তোমাদের যেই মানে এইচএসসি 27 এর যে 10 মিনিট স্কুল অনলাইন ব্যাচটা নিয়ে আসছে, এই অনলাইন ব্যাচে আমি তোমাদের ক্লাস দেবো, সাথে কাইফও নিবে। তো এখন আমার ক্লাসটা তোমরা বুঝতে পারবা কিনা, ইকোনমিক্স আমি আসলে তোমাদের কিভাবে ডেলিভার করব, সেই জিনিসগুলা বোঝানোর জন্যই কিন্তু আজকে আমি মোটামুটি এই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসছি। তো আজকের ক্লাসে সব শিখে ফেলবে ব্যাপারটা এমন ছিল না, তো যতটুকু পড়াইছি এটা বুঝতে পারছো কিনা। আর আমি তোমাদের পরামর্শ দিব যে
তোমরা পারো তো পক্ষে ইকোনমিক্সটা ছেড়ো না, যদি অ্যাটলিস্ট তোমরা 10 মিনিট স্কুলে পড়ো কোর্সটা, এবং ইনশাল্লাহ আমি বেঁচে থাকি, তাহলে আমি তোমাদেরকে বেস্ট হেল্পটা করবো। 10 মিনিট মানে তোমাদের ইকোনমিক্স নিয়ে অ্যাটলিস্ট আর A+ নিয়ে টেনশন থাকবে না। এবং এই এইচএসসি তে আর্টসে যারা আসো, এটা যদি ইকোনমিক্স নাও লাইফে অনেক সুবিধা পাবা, ঠিক আছে? আর সায়েন্স থেকে যারা আসছো স্পেশালি, এটা কোনোভাবেই বাদ দিও না। সায়েন্স থেকে যারা আসছো, বরং অন্য সাবজেক্ট পড়লে তুমি একটু বোরিং হইতে পারো, সিভিক্স বা অন্যান্য সাবজেক্ট অনেক ইলাবোরেটিভ, কোনো ম্যাথ নাই। এইখানে অন্তত তোমার কিছু ম্যাথের জিনিসপত্র আছে, একটু হইলেও তুমি গুড ফিল করবা, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে আখতারুজ্জামান স্যারের বইটা কেমন হবে। আখতারুজ্জামান স্যারের বইটাও ভালো হবে। আচ্ছা, নাবিলা বলছো যে জি ভাইয়া অনেক ভালো করে বুঝাইছেন, থ্যাংক ইউ। তো শোনো, তোমাদের ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, 16 তারিখেও তোমাদের আরেকটা বেসিক বিল্ডিং ক্লাস আমি নিব, ঠিক আছে? তো ওই দিন দেখা হবে, ওই দিন কোন চ্যাপ্টারের উপরে হবে আমি জানাই দিব। তো এর মধ্যে তোমরা প্লিজ বই সংগ্রহ করো, ইকোনমিক্স এর রণজিৎ কুমার নাথের বইটা নিতে পারো, ভালো নিয়ে যা পড়াইছি এটা একটু উল্টায় পাল্টায় দেখো, বুঝো কিনা। এটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার, যদি এইটা বুঝে থাকো তাহলে ডেফিনেটলি তোমার ইকোনমিক্স নেওয়া উচিত। আর ইনশাল্লাহ তাহলে নেক্সট বেসিক বিল্ডিং ক্লাসে দেখা হবে। আর তোমরা যদি ইকোনমিক্স নাও কলেজে থাকলে, এবং 10 মিনিট স্কুলের কোর্সটা যদি কিনে ফেলো, তাহলে তো দেখা হবেই। হ্যাঁ, আর কোর্সটা তোমরা যদি কিনতে চাও অনলাইন ব্যাচের, যদি ডিসিশন নিয়েই ফেলো যে ইয়েস আমি কলেজে ইকোনমিক্স নিব, তাইলে তোমরা কি করবা, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাও, গিয়ে উপরে লেখা দেখবে ওই যে 6 to 12 12 ক্লাসে গেলেই তোমরা তোমাদের কোর্সটা পেয়ে যাবে। এইচএসসি 27 অনলাইন ব্যাচ লেখা আছে, ব্র্যাকেটে ইকোনমিক্স। সো ইকোনমিক্সটা তোমরা কিনে ফেলবা, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ, তাইলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকে তোমাদের সাথে ক্লাস নিয়ে একদম প্রথম আইস ব্রেকিং ক্লাসে খুবই ভালো লাগলো। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা।